যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম আসতে অনেক। আচ্ছা আমি জোরে বলছি তাহলে। হ্যাঁ ওকে ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আমি তাহলে জোরে বলছি, এখন শোনা যায়? এভাবে বললে, এই ভয়েসে বললে? ম্যাম খুবই স্লো, ম্যাম খুবই আস্তে শোনা যাচ্ছে। খুবই আস্তে? আচ্ছা আমার মনে হয় আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আর আসতে হবে না। হ্যাঁ দেখি আমি ট্রাই করছি জোরে হেডফোন বলার। থাকলে ওটা কানে লাগাইলে ম্যাম জোরে শোনা যাবে। হ্যাঁ আমি নিজেও হেডফোন ইউজ করে কথা বলছি তোমাদের সাথে, স্টিল আস্তে শুনতে পাচ্ছ তাই না? আমি একদম হাইয়েস্ট ভলিউম দিয়েছি, একদম হাইয়েস্ট। হ্যাঁ আচ্ছা দেখি, আশা করি দেখি প্রবলেমটা সলভ করা যায় কিভাবে। আগামী উইক থেকে ইনশাআল্লাহ আর হবে না। হ্যাঁ আমি রেকর্ডিং দিয়ে দিব, তোমরা একদম হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখো। হ্যাঁ আমি নিজেও হাইয়েস্ট দিয়েছি। আচ্ছা আমি জোরে বলছি, লাউডলি দেখো শুনতে পাও কিনা। আচ্ছা সো আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস পড়ছিলাম। আমরা গতদিন শেষ করতে পারিনি একটা টপিক, যে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ দেন এনএফএ টু ডিএফএ কনভার্সনটা করতে পারি। আচ্ছা তার আগে আমরা জানি টোকেনের প্যাটার্নকে ডেসক্রাইব করার জন্য রেগুলার এক্সপ্রেশন লাগবে। আর রেগুলার এক্সপ্রেশনটাকে আমরা দেখেছিলাম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ গ্রাফিক্যালি ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে দেখেছিলাম। ওকে সেই ট্রানজিশন ডায়াগ্রামকে আমরা আরো মোর ফর্মালি বলতে পারি ইট ইজ অ্যাকচুয়ালি ফাইনাইট স্টেট অটোমেটা। ওকে সো অটোমেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করব, রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা অটোমেটাকে বিল্ড করব, দেন সেই অটোমেটাটাই কি করবে, ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করবে। ঠিক আছে সো অটোমেটা আবার দুই ধরনের হতে পারে, ডিএফএ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, অথবা হতে পারে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। ওকে সো অটোমেটা অ্যাকচুয়ালি কি, এটাকে বলা হয় রিকগনাইজার, তাই না? রিকগনাইজার মেশিন যে কি করতে পারবে, কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী কি করতে পারবে, কোনো একটা ইনপুট স্ট্রিং যদি আমি রিসিভ করি তাহলে সে ইয়েস বলবে কখন, যদি আমার ইনপুট স্ট্রিংটা আমার ল্যাঙ্গুয়েজে কোনো একটা সেন্টেন্স হয়। হ্যাঁ সো অ্যাকর্ডিং টু যে ল্যাঙ্গুয়েজের যে রেগুলার এক্সপ্রেশন দিয়েই তো আমরা অটোমেটেড বিল্ড করবো। সো সেই রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী যদি সেই ল্যাঙ্গুয়েজের ভ্যালিড স্ট্রিং বা ভ্যালিড সেন্টেন্স হয় তখন সেই অটোমেটা কি করবে, রিকগনাইজ করতে পারবে এবং সেই ইয়েস বা অ্যাকসেপ্ট বলবে। আর যদি নট ভ্যালিড সেন্টেন্স হয় অ্যাকর্ডিং টু রেগুলার এক্সপ্রেশন বা সেই ল্যাঙ্গুয়েজের ভ্যালিড কোনো সেন্টেন্স না, সেক্ষেত্রে কি করবে, সে ইনপুট স্ট্রিংটাকে বা ইনপুট সেন্টেন্সটাকে নো করবে। ওকে সো আমরা যে ল্যাঙ্গুয়েজ বলছি সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি আমাদের জন্য যেটা দরকার, অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইমপ্লিমেন্ট করব, তাই না? স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কম্পাইলার বিল্ড করব। সো আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক এক ধরনের টোকেনের জন্য এক এক ধরনের রুলস রেগুলেশন আছে। তো আমাকে আগে ডিসাইড করতে হবে আমি কোন ল্যাঙ্গুয়েজের অটোমেটা বানাবো, সেই ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশন সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী টোকেনের রুলসগুলোকে ডিসক্রাইব করবে। সো সেই রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা কি করতে পারবো, অটোমেটাকে বিল্ড করতে পারবো। সেই অটোমেটাকে বলা হয় আরেকটা নাম রিকগনাইজার। একদম শুরুতে অটোমেটাকে আমরা ইনফর্মালি বলছিলাম ট্রানজিশন ডায়াগ্রাম। ওকে সো এটাকে যদি ফর্মালি বলি ইট ইজ আ ফাইনাইট স্টেট অটোমেটা। হ্যাঁ সো যেটা যদি জিজ্ঞেস করা হয় রিকগনাইজিং এক্সপ্রেশনটাকে আমরা আসলে কি করছি, একটা রিকগনাইজারে সোজা কথা একটা মেশিনে কনভার্ট করছি, যেটা কি করতে পারে, কি করছি আমরা, কনস্ট্রাক্টিং আ জেনারেলাইজড ট্রানজিশন ডায়াগ্রাম। হ্যাঁ যেটাকে বলছি ফাইনাইট অটোমেশন। যে ট্রানজিশন ডায়াগ্রাম আমরা অলরেডি দেখে আসছি, হ্যাঁ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, পিক্টোরিয়াল তাই না, কার রিপ্রেজেন্টেশন, রেগুলার এক্সপ্রেশনের রিপ্রেজেন্টেশন হচ্ছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। এই ট্রানজিশন ডায়াগ্রামকে আমরা আরো মোর ফর্মালি বলছি দিস ইজ আ ফাইনাইট স্টেট অটোমেটা। ঠিক আছে সো ফাইনাইট অটোমেটাতে কি থাকে, স্টার্ট স্টেট থাকবে, এক বা একাধিক ফাইনাল স্টেটস থাকতে পারে। প্রত্যেকটা স্টেটকে আমরা লেবেলিং করব উইথ সাম সিম্বল। হ্যাঁ সরি মানে প্রত্যেকটা স্টেট থেকে এক স্টেটে ট্রানজিশন করব আমরা সিম্বল দিয়ে, আর স্টেটগুলোকে আইডেন্টিফাই করব, স্টেট নাম দিতে পারি বা স্টেটকে নাম্বারিং করতে পারি, আমরা ট্রানজিশন ডায়াগ্রামে দেখেছিলাম। ওকে
এবং আমরা যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন সুইচ করব বা এটাকে ট্রানজিশনও বলা হয়, সেই ট্রানজিশনটাকে আমরা রিপ্রেজেন্ট করব ডিরেক্টেড এইজ দিয়ে, তাই না? আমরা দেখেছিলাম ট্রানজিশন ডায়াগ্রামের এক্সাম্পলে যে ডিরেক্টেড এইজ মানে কি, যে এই যে ডিরেকশন থাকে এবং সেই এইজটা আবার লেবেলস থাকবে উইথ সিম্বল। সেই সিম্বলগুলো কি আমার ল্যাঙ্গুয়েজের যে অ্যালফাবেটগুলো, তাই না, যে ল্যাঙ্গুয়েজের আমি অটোমেটা বানাতে চাচ্ছি। সো আরেকটু আমরা জানি যে আমার এই ফাইনাইট অটোমেটা দুই ধরনের হতে পারে, ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক। দুটোই তোমরা পড়ে এসেছো, আরেকবার আমরা একটু রিভিউ করি। সো এখানে দুটো অ্যালগরিদম দেয়া আছে যে ডিএফএ, তোমার কাছে যদি ডিএফএ তৈরি করা থাকে, তুমি ডিএফএ দিয়ে কিভাবে একটা ইনপুট স্ট্রিংকে সিমুলেট করে তুমি তোমার ফাইনাল ডিসিশনটা বলতে পারবে যে ইট ইজ ভ্যালিড অর ইনভ্যালিড। হ্যাঁ, এটা খুব ছোট্ট ডায়াগ্রাম। যেমন S0 মানে হচ্ছে, আমি একটু তোমাদের বলে দিই, ডিটেলসে যাচ্ছি একটু পরে। ধরে নাও ডিএফএ তোমার তৈরি করা আছে, তাহলে তুমি একটা ইনপুট স্ট্রিং যখন রিসিভ করবে সেটা কিভাবে সিমুলেট করবে, হ্যাঁ, ইনপুট স্ট্রিংটাকে কিভাবে আমরা স্ক্যান করব। আমরা জানি আমরা যদি নেক্সট কার কি করে, এক ক্যারেক্টার বাই ক্যারেক্টার নিচ্ছি। শুরুতে এস মানে কি স্টেট, হ্যাঁ, সো S0 মানে কি স্টার্টিং স্টেট, হ্যাঁ, সো স্টেট কে ইনিশিয়ালাইজ করলাম স্টার্টিং স্টেট থেকে, হ্যাঁ। তারপরে এই যে অ্যালগরিদমটা, এটা কিন্তু একটা সুডো কোড ফরম্যাটে লেখা হয়েছে, এটা ডিটেইলস ডেসক্রিপশন কিন্তু তোমাদের বইয়ে আছে। অনেক সময় বলতে পারে হাউ তুমি ডিএফএ কে কিভাবে সিমুলেট করবে, তার জাস্ট সুডো কোড ফরম্যাটটা লিখো বা অ্যালগরিদমটা লিখো, তখন তুমি জাস্ট এভাবে লিখবা। বাট অবশ্যই এটার এক্সপ্লেনেশনটা লিখে দিতে হবে। আমি স্লাইডে এক্সপ্লেনেশন রাখিনি, অবশ্যই তোমার বইয়ে এক্সপ্লেনেশন পাবে, কারণ এটা খুব সিম্পল, সেজন্য আমি স্লাইডের এক্সপ্লেনেশন রাখিনি। কিছুই না, প্রথমে স্টেটকে ইনিশিয়ালাইজ করলাম স্টার্ট স্টেট দিয়ে, দেন আমরা কি করব, সি মানে কি একটা করে নেক্সট ক্যারেক্টার, মানে 1 বাই 1 ক্যারেক্টার, একটা ফার্স্ট ক্যারেক্টার নিলাম। তারপরে কি একটা লুপ নিয়েছি যতক্ষণ পর্যন্ত এন্ড অফ ফাইল না পাচ্ছি, আমার ইনপুট স্ট্রিংটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে, বা আমি যে ইনপুট যে সোর্স ফাইলটা নিয়েছি ততক্ষণ পর্যন্ত ইএফ মানে কি এন্ড অফ ফাইলে রিচ না করছি, আমরা কি করতে পারবো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ক্যান করব। সো এই সিটাকে ফার্স্ট ক্যারেক্টার স্ক্যান করলাম। যদি এটা এন্ড অফ ফাইল না হয় তাহলে কি করব, স্টেটের ভিতরে আমরা দেখব যে এই স্টেট থেকে এই পার্টিকুলার ক্যারেক্টার বা এই পার্টিকুলার অ্যালফাবেট অর পার্টিকুলার সিম্বলের জন্য কোনো ট্রানজিশন পসিবল কিনা। সো যদি পসিবল হয় তাহলে আমরা কি করব, একটা স্টেট থেকে যে স্টেটে ছিলাম সো অ্যানাদার স্টেটে ট্রানজিশন করব বা মুভ করব। সো মুভ করলে এই স্টেটটাকে আবার আপডেট করব নিউ স্টেট দিয়ে। হ্যাঁ, মুভ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা বলে দিবে যে আমি যদি এই ক্যারেক্টারটা কোথায় আছে, সিতে আছে। সো আমি একটা ক্যারেক্টার রিসিভ করে আমি যদি নিউ স্টেটে যাই, নিউ স্টেটটা হচ্ছে এস, তাহলে নতুন, সরি এটা নিউ স্টেট না, একটু ভুল বলে ফেলাম, এই স্টেটটা হচ্ছে আমার আগের স্টেট। মানে আমি কি করেছি, শুরুতে এস এর ভিতরে কিন্তু এখন S0 আছে, S0 কি স্টার্টিং স্টেট। সো আমি স্টার্টিং স্টেটে আছি, সেখান থেকে আমি কোনো একটা ক্যারেক্টারকে রিসিভ করলাম, মুভ করবে কি, মুভ একটা নিউ স্টেট রিটার্ন করবে, নিউ স্টেট। সেই নিউ স্টেটটাকে সেভ করছি আমার এস এর মধ্যে, তাহলে কি হলো, প্রিভিয়াস স্টেটটা কিন্তু ওভাররাইট হয়ে গেল। সো তারপরে আমি আবার নেক্সট ক্যারেক্টার রিসিভ করব। সো এভাবে করে কি লুপটা ঘুরতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এন্ড অফ ফাইল রিচ না করছি। খুব সিম্পল। দেন ফাইনালি যখন এন্ড অফ ফাইল শেষ, মানে অথবা আমার ইনপুট স্ট্রিংটা শেষ, সবগুলা ক্যারেক্টার আমরা রিসিভ করেছি, একটা করে ক্যারেক্টার নিয়েছি আর মুভ করে দেখেছি যে কোন স্টেটে যাব। সো এই ওয়াইল লুপটা ঘুরতেই থাকবে। দেন ওয়াইল লুপ থেকে যখন আমরা বের হব, দেন আমরা চেক করছি আমরা এখন কোন স্টেটে আছি। আমাদের স্টেটটা কি এফ মানে কি ফাইনাল স্টেট। আমি কি ফাইনাল স্টেটে রিচ করেছি? যদি রিচ করে থাকি তার মানে আমার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড অর রিটার্ন ইয়েস, আদারওয়াইজ রিটার্ন নো। তো খুব সিম্পল ছোট্ট একটা অ্যালগরিদম, ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ক্যান করব, নেক্সট কার করে করে আমরা কি পয়েন্টারটা ফরওয়ার্ড করছি, আর এভরি টাইম যখন নিউ ক্যারেক্টার পাচ্ছি মুভ ফাংশন দিয়ে আমরা চেক করছি যে আদৌ কোনো মুভ বা ট্রানজিশন সম্ভব কিনা, একটা স্টেট থেকে নিউ স্টেটে যাওয়া পসিবল কিনা। ঠিক আছে? সো বোঝা যাচ্ছে কি না কঠিন লাগছে? একইভাবে এনএফ এর ক্ষেত্রে স্টার্টিং স্টেটটা S0 দিয়েছি, বাট সেটা কি করেছি, এপসাইলন ক্লোজার দিয়েছি। এপসাইলন ক্লোজার মানে কি, এই সিম্বলটা এপসাইলন, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, এমটি ট্রানজিশন। হ্যাঁ, এনএফ তে আমরা জানি অনেক এমটি ট্রানজিশন থাকে। এমটি ট্রানজিশন মানে কি,
আমি একটু পরে ডায়াগ্রামে যাচ্ছি, ক্লিয়ার হবে। একটা স্টেট থেকে, আচ্ছা ডায়াগ্রাম দেখেই বলি, এমটি ট্রানজিশন মানে হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সুইচ করতে পারবো উইদাউট কনজিউমিং এনি ইনপুট। তার মানে এমটি, কোনো ইনপুট সিম্বল নাই, বাট আমরা স্টেট সুইচ করতে পারি, ডু নট ইউজ এনি ইনপুট সিম্বল। সো তার মানে যদি আমার এটা স্টার্ট স্টেট হয়, ফর এক্সাম্পল স্টার্ট স্টেট থেকে আমি যদি 1 এ যেতে পারি এপসিলন মানে এমটি ট্রানজিশন দিয়ে, সো তাহলে আমার স্টার্টিং স্টেট যদি 0 হয়, সো 0 থাকতে কিন্তু 1টাও চলে আসবে, ঠিক আছে। সো 0তে থাকা মানে কিন্তু 1 এও থাকা, ওকে। সো এনএফ এর ক্ষেত্রে যখন আমরা স্টার্ট স্টেটকে কনসিডার করব, স্টার্ট স্টেট থেকে যদি কোনো এমটি ট্রানজিশন থাকে অন্য কোনো স্টেটে, তো সেই স্টেটটাকেও নিয়ে আসবো। তারপরে একদম সিমিলার ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করব এন্ড অফ ফাইল না পাওয়া পর্যন্ত। দেন একইভাবে যখন ট্রানজিশন করব, মুভ ছিল, এই মুভ করে হয়তো নিউ স্টেটে যাব, সেই স্টেটেরও যদি কোনো এমটি ট্রানজিশন থাকে তাকেও, সেই নতুন কোনো স্টেট যদি থাকে এমটি ট্রানজিশন, একটু পরে এক্সাম্পল দেখব, তাদেরকেও নিয়ে আসবো। সো পার্থক্য হচ্ছে আমরা সব জায়গায় এখানে এমটি ট্রানজিশনটাকেও কনসিডার করছি, ওকে। দেন ফাইনালি আমাদের স্টেটটা একাধিক হতে পারে, ওকে। সো যদি আমি ফাইনাল স্টেটে, যে কোনো ফাইনাল স্টেটে যদি থাকি, তাদের মধ্যে এটাকে ইন্টারসেকশন করছি, দেন রিটার্ন করবো ইয়েস, আদারওয়াইজ নো। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব ভালো করে দুইটার ডিফারেন্সটা বুঝতে পারবে। ডিফারেন্সটা কোথায়? এই জায়গাটায় ডিফারেন্স, আর সব জায়গায় এমটি ট্রানজিশন হচ্ছে। সো এই দুটো জিনিস আমরা ছবি দেখি, তাহলে বুঝে ফেলবা। সো ছবিতে আসার আগে যদি ফর্মালি তোমাকে বলি হোয়াট ইজ এনএফএ, সবাই অলরেডি বুঝে গিয়েছো। স্টেটস থাকবে, ইনপুট সিম্বলকে এরকম সামেশন সাইন দিয়ে বোঝানো হবে। এই ইনপুট সিম্বল কি? আমার ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট গুলো, হ্যাঁ। এবং একটা ট্রানজিশন ফাংশন থাকবে, তোমরা জানো ট্রানজিশন ফাংশনটা বলে দিবে এক স্টেট থেকে আরেক স্টেটে কোন সিম্বল দিয়ে আমরা রিচ করতে পারি বা রিচ নাও করতে পারি। একটা স্পেশাল স্টেট দ্যাট ইজ S0 মানে কি স্টার্ট স্টেট থাকবে, এবং কতগুলো ফাইনাল স্টেটস থাকবে, এক বা একাধিক। সাবসেট অফ এস, মানে এস দিয়ে, ক্যাপিটাল এস দিয়ে বোঝানো হচ্ছে সবগুলো স্টেট, যতগুলো 5টা স্টেট থেকে 10টা স্টেট থেকে, সেটা হচ্ছে ক্যাপিটাল এস। আর ফাইনাল স্টেটটা কি হবে? এটা সাবসেট হবে, কারণ এই ফাইনাল স্টেটটা নতুন কোনো স্টেট না, এস এরই সাবসেট। এস থেকেই কোনো মনে করো আমার 10টা স্টেট আছে, 10টা স্টেটস, তার মধ্যে মনে করো 3টা হচ্ছে ফাইনাল স্টেটস, ওকে। সো এটা কি হবে? সাবসেট হবে। তোমরা জানো ইনপুট নেব স্ট্রিং, দেন আমরা বলবো ইয়েস অর নো। সো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেয়া আছে। ফার্স্টে উপরে খেয়াল করো, একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে, হ্যাঁ। রেগুলার এক্সপ্রেশনের জন্য এই এনএফএটা তৈরি করা আছে, আমরা নিজেরা একটু পর বিল্ড করব। আচ্ছা, এই এপসিলনটা আমি এখন মুছে দিই। আচ্ছা, সো ধরে নাও তোমার একটা এনএফএ তৈরি করা আছে, হ্যাঁ। এই এনএফএ তে তাহলে কি কি আছে? 5টা স্টেট আছে, 0 1 2 3, 4টা স্টেট, হ্যাঁ। ডাবল সার্কেল মানে ফাইনাল, এটা স্টার্টিং স্টেট। S0 তে 0 দিয়েছি কারণ এটা স্টার্টিং স্টেটে 0 নাম্বার স্টেট। ফাইনাল স্টেটটা কার্লি ব্রেসের ভিতরে, কারণ এক বা একাধিক হতে পারে, এখানে একটাই ফাইনাল স্টেট আছে। এবং সামেশন সাইনটা দিয়েছি ইনপুট অ্যালফাবেট A B, তার মানে আমার ইনপুট সিম্বলগুলো A হতে পারে, B হতে পারে, ফাইন। দেন আমি যে এই ডায়াগ্রামটা দেয়া আছে, এই ডায়াগ্রাম থেকে আমরা একটা টেবিল ড্র করতে পারি। সো এই টেবিলটা কি? ট্রানজিশন টেবিল। আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিসে এই নামটা শুনেছি, এটাকে কি বলা হয়? ট্রানজিশন টেবিল। সো ট্রানজিশন টেবিলে কি থাকবে? এই পাশে এক্স অ্যাক্সিস বরাবর ইনপুট, আর এই পাশে যদি ধরো একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। সো হরিজন্টালি ইনপুট সিম্বলগুলো আর ভার্টিক্যালি স্টেটস গুলো। সো এখানে স্টেটস কয়টা? 0 1 2 3, আর ইনপুট সিম্বল এ বি। ফর এক্সাম্পল আমি যদি 0 নাম্বার স্টেটে থাকি, এ সিম্বলকে রিসিভ করি, তাহলে আমি কোথায় কোথায় যেতে পারি? দেখো, 0 নাম্বার স্টেট থেকে এ যদি রিসিভ করি, আমরা 0তেও থাকতে পারি অথবা 1এও যেতে পারি। সো তাহলে দুইটা অপশন সম্ভব, তাই না? তাহলে 0 লিখেছি, 1 লিখেছি। আর যদি 0তে থাকা অবস্থায় বি তে যাই, তাহলে কোথায় যাব? বি তেই থাকবো। ক্লিয়ার? দেখতে পাচ্ছ, জাস্ট ছবি দেখে এই টেবিলটা ড্র করা হয়েছে। স্টেট 1 এ যদি থাকি, এর জন্য কোনো ট্রানজিশন ডিফাইন করা নাই, তো এই জন্য এখানে জাস্ট হাইফেন দিয়েছি যে এটা আনডিফাইন্ড। যদি বি সিম্বলটাকে পাই 1 নাম্বার স্টেটে থাকা অবস্থায়, তাহলে কোন স্টেটে যাব? স্টেট 2 তে। জাস্ট ছবির সাথে ম্যাপিং করে আঁকা হয়েছে। একইভাবে স্টেট 2 তে থাকা অবস্থায় এর জন্য কোনো ট্রানজিশন ডিফাইন করা নাই,
বি পেলে 2 থেকে 3 তে সুইচ করব। ওকে, সো এটা একটা সিম্পল এনএফএ দেয়া আছে এবং তার জন্য সেই যদি দেয়া থাকে সেখান থেকে আমরা কি করতে পারি, ট্রানজিশন টেবিল ড্র করতে পারি। সো এখন আমাদের জানা দরকার কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা এনএফএ বিল্ড করতে পারি। এই যে উপরে যে ডায়াগ্রামটা ড্র করা হয়েছে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ ড্র করা হয়েছে। সো এটা একটু আমরা দেখব। তারও আগে এনএফএ কিভাবে ওয়ার্ক করে, মানে এনএফএ একটা ইনপুট স্ট্রিংকে কিভাবে সিমুলেট করে। সো যেটা দেখতে পাচ্ছি একটা স্টেটে থাকা অবস্থায় একই সিম্বলের জন্য এক বা একাধিক ট্রানজিশন হতে পারে। সো আমাকে কি করতে হবে, অল দ্য পসিবল ওয়েজে চেক করতে হবে যে একটা ইনপুট স্ট্রিং আদৌ ইয়েস অর নো, সবগুলো পসিবল ওয়েতে আমাকে চেক করতে হবে। যদি কোনো একটা ওয়ে দিয়ে অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্ট। ওকে, ফর এক্সাম্পল এখানে একটা ইনপুট স্ট্রিং দেওয়া হয়েছে এ বি এ বি বি। সো আমি যদি এইভাবে যাই, মনে করো 0-তে আছো, 0-তে থাকা অবস্থায় এ পেলে আমি যদি 1-এ চলে যাই, দেন আমি যদি 2-তে চলে যাই বি পাওয়ার পরে, হ্যাঁ, তারপর 2-তে থাকা অবস্থায় এ। সো এটা কিন্তু আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি, তার মানে হচ্ছে তো সঙ্গে সঙ্গেই রিজেক্ট হয়ে যাবে। সো কোনো ট্রানজিশন যদি আনডিফাইন্ড না থাকে তার মানে এটা সরাসরি তখনই রিজেক্ট। ক্লিয়ার? আর যদি আমি 0-তে থাকা অবস্থায় 1-এ না যেয়ে 0-তেই থাকি তাহলে আমার পুরো হোল পাথটা ডিফারেন্ট হবে। 0-তে আছি, বি পেলাম, 0-তেই থাকলাম, তারপরে এ পাওয়ার পরে 1-এ গেলাম, বি পাওয়ার পরে 2-তে গেলাম, আবার বি পাওয়ার পরে 3-তে চলে গেলাম। সো এই পাথটা ফলো করলে আমরা কিন্তু অ্যাকসেপ্ট স্টেটে রিচ করতে পারছি। সো সেই ক্ষেত্রে ইনপুট স্ট্রিংটা অ্যাকসেপ্ট। সো এনএফএ যেহেতু অনেকগুলো পাথ বা অনেকগুলো কম্বিনেশন সম্ভব, তো সবগুলো কম্বিনেশন চেক করে আমরা ডিসাইড করব যে একটা স্ট্রিং অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট। ওকে, যেটা একাধিক অল্টারনেটিভ পাথ সম্ভব। ঠিক আছে, এই জন্য সিমুলেশনে এনএফএ তে একটু টাইম বেশি লাগে, বাট এনএফএ তে মেমোরি কম লাগে। হ্যাঁ, নাম্বার অফ স্টেটস এনএফএ তে কম হয়, বাট ডিএফএ তে নাম্বার অফ স্টেটস বেশি হয়, বাট ডিএফএ তে সিমুলেশন টাইম কম লাগে, কারণ একটাই ফ্লো, একটাই পাথ থাকবে, এখন একাধিক কম্বিনেশন ডিএফএ তে হয় না। ঠিক আছে, সো এনএফএ ডিএফএ আমরা নিজেরাই কম্পারিজন করতে পারবো। একটু আমি তোমাদের একটু হিন্টস দিলাম। সো হ্যান্ডলিং আনডিফাইন্ড ট্রানজিশন, একটু আগে আমরা আনডিফাইন্ড ট্রানজিশন মানে কি দেখছিলাম, যে যখন কোনো স্টেটে আসার পরে, যেমন স্টেট 2-তে থাকা অবস্থায় যদি আমি এ সিম্বলটাকে পাই তার জন্য কোনো ট্রানজিশন ডিফাইন করা নেই। আবার একইভাবে স্টেট 1-এ থাকা অবস্থায় আমি যদি এ পাই তার জন্য কোনো ট্রানজিশন ডিফাইন করা নেই। স্টেট 3-তে চলে আসছি, তারপরও আরো সিম্বল থাকতে পারে, এ আসতে পারে, বি আসতে পারে, তার জন্য কোনো ট্রানজিশন ডিফাইন করা নেই। সো এগুলোকে বলা হচ্ছে আনডিফাইন্ড ট্রানজিশন। আনডিফাইন্ড ট্রানজিশন আসলে আমরা সাথে সাথে কি করি, রিজেক্ট। সো এটাকে আরেকটু সুন্দরভাবে ড্র করতে পারো, অনেক জায়গায় ড্র করেছে, বা তুমি চাইলে ড্র নাও করতে পারো, সাব টু ইউ, বাট দেখানো হয়েছে এটাকে বলা হয় ডেড স্টেট। তার মানে যখন কোন আনডিফাইন্ড ট্রানজিশন যতগুলো আছে সেটাকে তুমি দেখো, সার্কেলটাকে একটু রেড কালার করা হয়েছে কারণ এটা ডেড স্টেট, মানে এই স্টেটে যদি আমরা পৌঁছে যাই আর এখান থেকে আর নর্মাল স্টেটগুলোতে ব্যাক করতে পারবো না, এজন্য এটাকে বলা হয় ডেথ বা মৃত স্টেট। হ্যাঁ, এখানে আসার মানেই হচ্ছে তারপরে যা খুশি আসুক না কেন, এ থাকুক বি যাই যতবার আসুক আমরা এখানেই থাকবো, তার মানে কি এটা অলরেডি রিজেক্টেড স্ট্রিং। ডেড স্টেটে যদি কখনো চলে আসি সাথে সাথে আমার ইনপুট স্ট্রিংটা রিজেক্ট। ক্লিয়ার? সো আনডিফাইন্ড ট্রানজিশন গুলোকে এনএফএ এইভাবে হ্যান্ডেল করে। বোঝা যাচ্ছে তো? খুব সহজভাবেই বলা হচ্ছে, আশা করি বুঝতে পারবে। সো একটু আগিয়ে যাই, যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেন করবে। ওকে, নো প্রবলেম। সো আমি একটু আগাই। সো একটু আগেই বললাম যে কথাটা বলছিলাম, নট অল দ্য পাথস মে রেজাল্ট ইন অ্যাকসেপ্টেন্স। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে যে এই পাথটাও হতে পারে, এই পাথটাও হতে পারে। ওকে, সো আমাদের সবগুলো পাথ চেক করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটু নিজেরা গো থ্রু করবে, কঠিন কিছু না। ডায়াগ্রাম দেখে তুমি জাস্ট একটা ইনপুট স্ট্রিং নিলা। ইনপুট স্ট্রিং কোনটা? এ এ বি বি। সো আমি এ এ বি বি এভাবে যেতে পারি, অথবা কি করতে পারি, শুরুতেই এ তে গেলাম, তারপর যখন আবার এ আসলো আমি তো ডেড স্টেটে চলে গেলাম। ওকে, সেক্ষেত্রে এটা রিজেক্ট হয়ে গেল। সেরকম অনেক ধরনের পাথ আছে, নিজেরা বিভিন্ন ওয়েতে চিন্তা করবে। হ্যাঁ, যে এনএফএ দিয়ে আমরা ইনপুট স্ট্রিংকে কত ভাবে সিমুলেট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো এনএফএটা দেখলাম।
সো এনএফএ তে এমটি ট্রানজিশন থাকতে পারে, বাট ডিএফএ তে এমটি ট্রানজিশন নট অ্যালাউড। ওকে, এবং ফর এভরি স্টেট বিলংস টু ক্যাপিটাল এস, মানে all the states there is one and only one path, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ডিএফএ, from S for every input symbol। এটার মানে কি, একটা ইনপুট সিম্বলের জন্য একটা স্টেটে, যেমন এখানে একাধিক ট্রানজিশন হয়েছে তাই না, স্টেট 0 তে থাকা অবস্থায় এ পেলে আমি 0 তেও থাকতে পারি, আবার 0 থেকে 1 এও যেতে পারি। বাট ডিএফএ তে একটা স্টেটে একটা সিম্বলের জন্য একটাই ট্রানজিশন থাকবে, আইদার আমি 0 তে থাকবো অর আমি 1 এ যাব। একই সাথে যে দুইটা অল্টারনেট কম্বিনেশন, এটা ডিএফএ তে হবে না। এই কথাটাই বলা হয়েছে ডিএফএ এনএফএ পার্থক্য, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে ডিএফএ তে কোনো এমটি ট্রানজিশন অ্যালাউ করা হয়নি। ওকে ওকে স্যার, চলো ডিএফএ দেখে আসি। দিস ইজ দ্য অরিজিনাল এনএফএ, একটু আগে এঁকে দেখছি, এটার করেসপন্ডিং ডিএফএ টা উপরে দেখানো হয়েছে, ঠিক আছে। সো একই রেগুলার এক্সপ্রেশনের জন্য এটার করেসপন্ডিং এনএফএ, এটা করেসপন্ডিং ডিএফএ। ওকে, সো আমরা নিজেরাই এখন বিল্ড করব কিভাবে রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকলে তার জন্য ডিএফএ ড্র করা যায়, তার জন্য এনএফএ ড্র করা যায়, ঠিক আছে। সো আমরা এটা দেখি একটু, নিজেরা ড্র করলে বুঝতে পারবো আরো সহজে। আচ্ছা, তাহলে রেগুলার এক্সপ্রেশন এনএফএ ডিএফএ তিনটার মধ্যে রিলেশন আমি গত ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম। তিনটার অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট এক্সপ্রেসিভ পাওয়ার। ইকুইভ্যালেন্ট তার মানে যে ল্যাঙ্গুয়েজ কোনো রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী ভ্যালিড, কোনো ল্যাঙ্গুয়েজের যে সেন্টেন্সটা, তাকে কিন্তু এনএফও অ্যাকসেপ্ট করবে, ডিএফও অ্যাকসেপ্ট করবে, যদি সেই এনএফএ এবং সেই ডিএফএ সেই রেগুলার এক্সপ্রেশন দিয়ে বিল্ড করা হয়। ওকে, এনএফএ আর ডিএফএ অ্যাকচুয়ালি কি রেগুলার এক্সপ্রেশনই রিপ্রেজেন্টেশন, কারণ রেগুলার এক্সপ্রেশন দিয়েই পার্টিকুলার ফাইনাইট অটোমেটাকে রিকগনাইজ বা বিল্ড করা হয়েছে। সো তারা কিন্তু ইকুইভ্যালেন্ট এক্সেসিভ পাওয়ার, মানে তারা মনে করো এনএফএ যে ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করলো সেটা হলো সেই আরই দিয়েও অ্যাকসেপ্ট হবে, সেই ডিএফই দিয়েও অ্যাকসেপ্ট হবে। ওকে, সো অল থ্রি ডিসক্রাইব দিস ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস। যেই ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাকসেপ্ট করবে সেটাকে কি বলবো, রেগুলার, আদারওয়াইজ বলবো নট রেগুলার। ওকে, সো অনেক ধরনের অ্যালগরিদম আছে, আমরা যে অ্যালগরিদমগুলো এখন দেখবো, আরো অ্যালগরিদম অ্যাকচুয়ালি আছে, নেক্সট ক্লাসে দেখবো। সো আমরা তিনটা অ্যালগরিদম দেখতে পাচ্ছি কিনা, রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে এনএফএ বিল্ড করা যায়, এনএফএ থেকে ডিএফএ বিল্ড করা যায়, এবং ফাইনালি আবার ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশনে যাওয়া যায়। আবার সরাসরি রেগুলার এক্সপ্রেশন থেকেও ডিএফএ বিল্ড করা যায়, সেটা আমরা তারপরের লেকচারে, এর পরের লেকচারটাতে দেখবো। সো আজকে আমরা এই তিনটা কনভার্সন দেখবো, আরই টু এনএফএ, এনএফএ টু ডিএফএ, দেন ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন। সো এনএফএ ডিএফএ তৈরি করা থাকলে আমরা এটা দিয়ে কিভাবে সিমুলেট করব সেটার আইডিয়া অলরেডি হয়ে গিয়েছে। সো আমরা এখন দেখব সিমুলেশনের অ্যালগরিদমটা কিন্তু এই দুইটা, যে এনএফএ তৈরি করা আছে, ডিএফএ তৈরি করা আছে, এই তৈরি করা থাকলে ইনপুট স্ট্রিংকে কিভাবে সিমুলেট করব সেটা কিন্তু দেয়া আছে। সো ফার্স্টে আমরা দেখব যে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে ডিএফএ বানাবো এবং রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ বানাবো। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তৈরি করব, দেন এনএফএ থেকে ডিএফএ তৈরি করব। সো আগে আমরা এই তিনটা কনভার্সন দেখি, তারপরে আবার তৈরি করার পর কিভাবে সিমুলেট করছি তখন আমরা সেই সিমুলেশনের অ্যালগরিদমে আবার একটু ব্যাক করব, একটু মিলিয়ে নিব। ওকে, সো একটু আগে এনএফএ এর সাথে ডিএফএ এর যে ডিফারেন্সটা গত ক্লাসে বলেছিলাম, টাইম স্পেস ট্রেড অফ। হ্যাঁ, এরকম নাম শুনবা যে টাইম স্পেস ট্রেড অফ, মানে কি দুটোকে একসাথে অপটিমাইজ করা সম্ভব হয় না, হয়তো মেমোরি বেশি লাগবে টাইম কম লাগবে, বা মেমোরি কম লাগবে টাইম বেশি লাগবে। হ্যাঁ, দুটার মধ্যে কম্পারিজনটা করা হয়েছে, অনেক সময় কম্পারিজন চলে আসে। একটা হচ্ছে এনএফএ ডিএফএ এর স্ট্রাকচারালি ডিফারেন্স আছে, অলরেডি বলে দিয়েছি, এবং এনএফএ ডিএফএ কে সিমুলেশন করব যখন সিমুলেশন টাইমটা দেয়া আছে, টাইম টু সিমুলেট। সো দেখেই বুঝতে পারছো ডিএফএ টা ফাস্টার রাদার দ্যান এনএফএ, বা ডিএফএ তে নাম্বার অফ স্টেজ 2 টু দি পাওয়ার r আর এনএফএ তে r। সো অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার r অ্যাকচুয়ালি লাগে না, এটা একদম ওয়ার্স্ট কেস দেওয়া হয়েছে, যেটা এক্সপোনেনশিয়াল নাম্বার অফ স্টেজ হতে পারে, বাট অ্যাকচুয়ালি রিয়েল যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেক্ষেত্রে ডিএফএ এর নাম্বার অফ স্টেটসটা অ্যাকচুয়ালি কমই হয়, এক্সপোনেনশিয়াল নাম্বারে যায় না। ওকে, সো এই জন্য অনেক জায়গায় সরাসরি ডিএফএ টা ইউজ করা হয়, যদিও আমরা জানি অবশ্যই ডিএফএ তে নাম্বার অফ স্টেটস লার্জ হয়, বাট এতটা এক্সপোনেনশিয়ালি লার্জ সাধারণত এই কেসটা খুব রেয়ার, এটা হ্যাপেন করে না, সেটা ওখানে লিখে দেওয়া হয়েছে।
সো একটু বলবা এক্স মানে কি, এন মানে কি, কত ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ আর, আর মানে রেগুলার এক্সপ্রেশনের সাইজ, এন হচ্ছে ইনপুট স্ট্রিং এর লেন্থ। ওকে, সো সুন্দর করে লেখা আছে, দেখবা বইয়ে আরো ডিটেলস পাবা। এখানে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমি কিন্তু হাইলাইট করেছি। ওকে, বাট এটার আরো এক্সপ্লেনেশন তুমি বইয়ে পাবে, অবশ্যই অবশ্যই টেক্সট বইটা দেখবা। আচ্ছা, সো আমরা আসলে কি করতে চাই, আমাদের মেইন উদ্দেশ্য, আমাদের মেইন লক্ষ্য কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজারকে বিল্ড করা। ওকে, তো লেক্সিক্যাল অ্যানালাইজার বিল্ড করার জন্যই আমরা কিন্তু এত কিছু জানছি, রেগুলার এক্সপ্রেশন, এনএফএ, ডিএফএ। সো আমি যদি আরেকটু তোমাদের মনে করিয়ে দিই, লেক্সিক্যাল অ্যানালাইজার বা লেক্স যে গত ক্লাসে একটু পড়েছিলাম, সে আসলে কি করে, রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ কে কনস্ট্রাক্ট করে, দেন এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সন করে, দেন ডিএফএ কেও সিমুলেট করে। ওকে, সো মনে করো আমার অনেকগুলো রেগুলার এক্সপ্রেশন আছে, প্রত্যেকটার জন্য এনএফএ ড্র করলাম, যেটাকে বলছি কি রিকগনাইজার। সো দিস ইজ আ অটোমেটা, অটোমেটা ইজ আ রিকগনাইজার। সো প্রত্যেকটা প্যাটার্ন রিকগনাইজেস দ্য লেক্সিমস, লেক্সিম মানে ম্যাচ টোকেনের কথা বলছি, টোকেনের পার্টিকুলার ইনস্ট্যান্সকে। সো লংগেস্ট প্রেফিক্স অফ ইনপুট ইজ ম্যাচ, লংগেস্ট। সো একই সাথে একাধিক রেগুলার এক্সপ্রেশন দিয়ে ম্যাচ হতে পারে, যেটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হচ্ছে লংগেস্ট প্রেফিক্স, তাহলে সেই রেগুলার এক্সপ্রেশনটাকে আমরা কনসিডার করব লংগেস্ট, সবচেয়ে বেশি ম্যাচ হয় যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে। আর ইন কেস অফ টাইপ, মনে করো দুইটা রেগুলার এক্সপ্রেশন, মনে করো আইডেন্টিফায়ার কিওয়ার্ড দুইটাই, মনে করো ইফ, ইফ তাহলে কি, ইফ কিন্তু আইডেন্টিফায়ারও এটাকে অ্যাকসেপ্ট বলবে, কিওয়ার্ডও অ্যাকসেপ্ট বলবে। সো আমরা কোনটাকে প্রায়োরিটি দিব, ফার্স্ট প্যাটার্ন লিস্টেড ইজ চোজেন। সো রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যাকে আমরা উপরে লিখবো, যখন আমরা লেক্স প্রোগ্রাম লিখবো, আমরা বলেছিলাম যেটাকে আগে লিস্ট করা হয় সেটা অনুযায়ী প্রায়োরিটি পাবে। সো অবশ্যই আমরা কিওয়ার্ড গুলোকে আগেই লিস্টিং করে রাখবো, ফার্স্টে চেক করব যে এগুলো কিওয়ার্ড কিনা, তারপরে আইডেন্টিফায়ার কিনা চেক করব। ওকে, সো ইফ তাহলে ইফটা কিওয়ার্ড হিসেবে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সো দুইটা প্যাটার্ন ম্যাচিং এর দুইটা রুলস প্রায়ই লাগে, লংগেস্ট প্রেফিক্স দিয়ে ম্যাচ সেটাকে প্রেফার করা হয়, আর একটা ইন কেস অফ টাই, সেক্ষেত্রে যে প্যাটার্নকে আগে লিস্ট আউট করা হয় তাকে প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, এই দুইটা রুল প্যাটার্ন ম্যাচিং এর ক্ষেত্রে লেক্সিক্যাল অ্যানালাইজার বা লেক্স ফলো করে। ওকে, সো আর প্রত্যেকটা প্যাটার্ন রেগুলার এক্সপ্রেশনকে বা টোকেনকে ডিসক্রাইব করে। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখবে। প্রত্যেকটা প্যাটার্নকে ডিসক্রাইব করব রেগুলার এক্সপ্রেশন দিয়ে। ওকে, প্যাটার্নের রুলসটাকে, সেই কথাগুলোই বারবার বলা হয়েছে। প্যাটার্ন দেয়া থাকলো লেক্স প্যাটার্ন, প্যাটার্নগুলো রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকবে অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, কোনগুলো ভ্যালিড টোকেন, কোনগুলো ইনভ্যালিড টোকেনগুলো ক্লাসিফাইও করতে পারবো রেগুলার এক্সপ্রেশন দিয়ে। সো এন দিয়ে কি, এনএফএ গুলো বিল্ড করব প্যাটার্ন টু প্যাটার্ন, যদি এন সংখ্যক প্যাটার্নস থাকে এন সংখ্যক এনএফএ বিল্ড করব, তারপর এনএফএ থেকে আবার ডিএফএ তে কনভার্ট করব। Lex applies conversion algorithm that is equivalent, NFA আর DFA equivalent, তো কনভার্সন করে পরে DFA দিয়ে সিমুলেট করব, DFA সিমুলেশন টাইমটা কম লাগে, সো দ্যাটস ওয়াই কনভার্ট করে আমরা DFA দিয়ে সিমুলেট করব। ওকে, সো অনেক সময় দেখবা যে কনভার্সন করতে বেশি টাইম লাগে, সেক্ষেত্রে অনেক সময় NFA দিয়ে সিমুলেট করে, বাট DFA সিমুলেশন টাইমটা অনেক ফাস্টার হয়, সেই জন্য NFA ফার্স্টে বিল্ড করে, দেন NFA থেকে DFA কে কনভার্ট করে, দেন DFA দিয়ে সিমুলেট করে যেটা অ্যাকসেপ্ট অর রিজেক্ট। তাহলে NFA এর দরকার কি, হ্যাঁ NFA এর দরকার আছে, আদার দেন লেক্সিক্যাল অ্যানালাইসিস NFA এর সিমুলেশনটা দরকার পড়বে যখন আমরা টেক্সট এডিটিং বা অন্য আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, তখন NFA এর সিমুলেশনটাও দরকার হয়। বা লেক্সিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে DFA তে বিল্ড করে দেন DFA দিয়ে আমরা সিমুলেট করি, কারণ সিমুলেশন টাইমটা কম লাগে। দেখেছো কিনা, আমরা সবসময় বলেছি DFA তে সিমুলেশন টাইম কম লাগে। ওকে, এই জন্য ফার্স্টে রেগুলার থেকে NFA কে ড্র করা হয়, NFA থেকে আবার DFA কে ড্র করা হয়, দেন DFA দিয়ে সিমুলেট করা হয়। ওকে, সো অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি দুটোরই ইউজ আছে। ওকে, সো NFA সিমুলেশনটাও আগে যখন টেক্সট এডিটিং করা হয় সেক্ষেত্রে NFA টা বেশি আমাদের সুবিধাজনক। ওকে, সো আমরা একটু দেখে নিই আগে কিভাবে আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে NFA বিল্ড করব, দেন NFA থেকে DFA। ওকে, সো ফার্স্টে যদি দেখি রেগুলার এক্সপ্রেশন টু NFA, সো আমার একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকবে। সো আমরা যে অ্যালগরিদমটা ইউজ করব তার নামটা কি, একটু সায়েন্টিস্টের নাম অনুযায়ী বলা হয়েছে, সায়েন্টিস্ট থমসনস কনস্ট্রাকশন অ্যালগরিদম। সো তার আগে কিছু বেসিক কিছু টার্মিনোলজিস আছে, যেমন মনে করো
এটা দিয়ে কি বোঝায়? এপসাইলন ট্রানজিশন মানে কি এমটি ট্রানজিশন। আই মানে হচ্ছে স্টার্টিং স্টেট বা ইনিশিয়াল স্টেট, এফ মানে কি ফাইনাল স্টেট। সো এমটি স্ট্রিং কে আমরা এইভাবে দেখাবো, যেটা রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এরকম এমটি স্ট্রিং, ঠিক কথা। সো এ যদি একটা ইনপুট সিম্বল হয়, সো এ কে অ্যাকসেপ্ট করবে, তাহলে কি হবে? একটা স্টার্টিং স্টেট, একটা ফাইনাল স্টেট। ওকে, আগে আমরা ছোট করে দেখছি। সো তিন ধরনের অপারেশন অ্যাকচুয়ালি হতে পারে এনএফএ কে ড্র করার সময়: অল্টারনেশন, কনক্যাটেনেশন। অল্টারনেশন মানে কি? মনে করো দুটো এনএফএ আছে, যে কোনো একটা দিয়ে আমি কি করতে পারি? আমার ইনপুট স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতে পারি। সো মনে করো দুইটা এনএফএ দেয়া আছে, এনপি এনকিউ। এনপি মনে করো পি কে রিকগনাইজ করছে, এনকিউ মনে করো কিউ ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করছে। সো আমি যদি এরকম একটা ল্যাঙ্গুয়েজের এনএফএ বিল্ড করতে চাই যে পি অর কিউ কে যে কোনো একটাকে অ্যাকসেপ্ট করবে, তাহলে আমরা কি করতে পারি? দুইটা এনএফএ কে আমরা কি করতে পারি? অল্টারনেশন এটাকে বলে, আইদার পি অর কি। সো সেটাকে আমরা কি করতে পারি? আমরা দুটাকে কম্বাইন করতে পারি এভাবে। জাস্ট আমরা একটা ইনিশিয়াল স্টেট দিয়ে দিলাম, ফাইনাল স্টেট দিয়ে দিলাম, দেন আমরা কি করছি? দুটো এমটি ট্রানজিশন দিচ্ছি, আবার দুইটা এমটি ট্রানজিশন। মানে তার মানে কি এনপি আর এনকিউ স্টার্ট স্টেটে আমি অ্যাকচুয়ালি কি করছি? নিউ একটা স্টার্ট স্টেট নিচ্ছি। সো আমি এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি। সো আমি দুইটা এমটি দিচ্ছি, যে আইদার এটা অর এটা। সো এমটি ট্রানজিশনটা কি কার সাথে দুইটাকে জয়েন্ট করবে? আমার নতুন ইনিশিয়াল থেকে এনপির ইনিশিয়াল স্টেট। আবার হতে পারে এই পাথটা, অথবা এই পাথটাও হতে পারে। সো আমার ইনিশিয়াল থেকে এনকিউ স্টার্টিং স্টেটে আমি দুটো এপসাইলন বা এমটি ট্রানজিশন দিচ্ছি। দেন যদি আমি এনপি দিয়ে যাই, তাহলে ফাইনালি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি আমি এনপি অ্যাকসেপ্ট স্টেটে রিচ করি, এনপির ভেতরে আমি হাত দেইনি, ওকে, এনপি যা আছে তাই। এনপি কি? এনপি হচ্ছে একটা এনএফএ যে অলরেডি পি কে রিকগনাইজ করছে, পি ল্যাঙ্গুয়েজকে। ওকে, সো এটা মনে করো একটা বক্স দিয়ে দেখানো হয়েছে, এই দুইটা স্টেট দিয়ে। এটার ভেতরে আরো স্টেট থাকতে পারে, ওকে, বা নাও থাকতে পারে, উই ডু নট নো, বাট ধরে নাও এটা বিল্ড করা হয়েছে। সো এটার স্টার্টের সাথে এটার স্টার্টকে আমি লিঙ্ক করলাম, আর এনপির অ্যাকসেপ্ট স্টেট থেকে আমি নতুন একটা ফাইনাল স্টেট অ্যাড করলাম, তার সাথে জয়েন করে দিলাম। একইভাবে এনপিটা যেরকম করেছি এনপিটাও তাই করব। ওকে, সো আর কি হতে পারে? আমি এরকম একটা এনএফএ বানাতে পারি যেটা কি করবে? পি কিউ, তার মানে কি দুটাকে কনক্যাট করবে। হ্যাঁ, কনক্যাটেনেশন অপারেশন তোমরা সবাই জানো। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আর এপসিলন ট্রানজিশন লাগবে না, কারণ এনপির স্টার্ট স্টেটটাই আমার শুরু, কারণ আমি এনপি থ্রোতেই যাব, তারপরে এনকিউ থ্রোতে যাব। ওকে, সো এনপি অ্যাকসেপ্টটা আর এনকিউর স্টার্টটা কিন্তু মার্জ হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য কনক্যাটেনেশন। এই রুলসগুলো আমাদের একটু লাগবে। আরেকটা হচ্ছে কম্পোজিং এনএফএস উইথ রিপিটেশন। রিপিটেশন আমরা জানি, রিপিটেশন মানে কি? স্টার সাইন দিয়ে। স্টার মানে কি? জিরো আর মোর টাইমস। তার মানে কিউটা থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার থাকলেও এক বা একাধিক টাইম হতে পারে। সো সেক্ষেত্রে মনে করো কিউ কে রেকগনাইজ করছে এন কিউ, তাহলে এই যে এনএফএটা দেয়া আছে, এখন এটা থাকতেও পারে জিরো আর মোর টাইমস। তাহলে কি আমি একটা স্টার্ট দিলাম, আমি একটা ফাইনাল দিলাম, যদি জিরো হয় তাহলে কি আমি সরাসরি এমটি ট্রানজিশন দিয়ে ফাইনালে চলে গেলাম। আর যদি জিরো না হয় তাহলে আমি কি করব? এই পার্টটা দিয়ে যাব, এনকিউ দিয়ে দিয়ে গেলাম। এখন এনকিউ একবারও থাকতে পারে, একাধিকবারও থাকতে পারে। সো রিপিট হওয়ার জন্য আমি কি করলাম? আরেকটা ব্যাক অ্যারো দিয়ে এমটি ট্রানজিশন দিলাম, কারণ এনকিউটা মাল্টিপল টাইমস রিপিট হতে পারে। সেই রিপিটের জন্য আমি কিন্তু এই অ্যারোটা ইউজ করলাম, ঠিক আছে। বুঝে বুঝে পড়বে, তাহলে কিন্তু ভুল হবে না। অবশ্যই প্রত্যেকটার জন্যই কিন্তু মিনিং আছে, যে কেন এখানে দিয়েছি এমটি ট্রানজিশন, কেন এখানে দেইনি, হ্যাঁ, এখানে ব্যাক অ্যারোটা কেন দিয়েছি, বা এখান দিয়ে আরেকটা আলাদা অ্যারো কেন দিয়েছি। জাস্ট বুঝে বুঝে পড়বা, তাহলে ভুলবা না। এখানে কি কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আমি বেশি ফাস্ট যাচ্ছি না? ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে, হ্যাঁ, কারণ আমি তো বুঝতে পারছি না, তোমাদের ফেসও আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সো যদি তোমরা বুঝতে না পারো আমাকে বলতে হবে, হ্যাঁ, কারণ আমি তোমাদের দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে অনলাইন ক্লাস, ওকে, কিছু করার নেই। যাই হোক, সো তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, হ্যাঁ। আচ্ছা, সো যে রুলস গুলো আমরা একটু আগে দেখলাম, অল্টারনেশন, কনক্যাটেনেশন এন্ড রিপিটেশন, সেই রুলস গুলো দিয়ে আমরা একটু নিজেরা এখন ট্রাই করি। তিনটা রুলস, খুব সহজ রুলস গুলো আমাদের পড়া শেষ,
সো এখন ধরে নাও আমার একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে, ফর এক্সাম্পল এ বি স্টার। এ বি কি, জাস্ট মনে করো আমি একটা ইনপুট স্ট্রিং নিব, সেই ইনপুট স্ট্রিং এ কি কি সিম্বল থাকতে পারে, এ থাকতে পারে। আচ্ছা নিশাত তাসনিম কিছু বলবে? ম্যাম যেমন ওই যেটার মধ্যে স্টার অপারেশন যেটা ছিল, এখানে আমরা নতুন করে একটা ইনিশিয়াল স্টেট তৈরি করেছিলাম, একটা ফাইনাল স্টেট তৈরি করেছিলাম। জি ম্যাম এটা। তবে আমরা যখন ম্যাম থিওরি অফ কম্পিটিশন পড়েছিলাম তখন ম্যাম ওই ফাইনাল স্টেটটা স্যার ইউজ করেন নাই। স্যার হচ্ছে যতগুলো ফাইনাল স্টেট ছিল আগের ডায়াগ্রামটায়, সেখান থেকে স্যার হচ্ছে যে সব ইনিশিয়াল স্টেটে চলে গিয়েছিলেন এবং নতুন করে যে ইনিশিয়াল স্টেট আপনি তৈরি করেছেন সেটাকে স্যার ফাইনাল স্টেট দিয়ে দিয়েছিল। এখন স্যার আমরা যদি ম্যাম ওভাবেও যদি করি আমাদের তো হবে নাকি? অনেক ভাবে করা যায়, তোমরা কোন অ্যালগরিদম ইউজ করেছো দ্যাটস ম্যাটার। অ্যালগরিদমের নাম কি স্যার বলেছিলেন? না ম্যাম, স্যার শুধু পড়িয়ে গিয়েছে, ম্যাম অ্যালগরিদম নামটা মনে হয় বলেছিলেন, আমরা শুনি নাই বা মনে নাই আর কি। সো আমি যে অ্যালগরিদমটা পড়াচ্ছি এটা হচ্ছে থমসন কনস্ট্রাকশন অ্যালগরিদম। হ্যাঁ, আচ্ছা এখন অন্য অ্যালগরিদম থাকতে পারে, হ্যাঁ সেটা তাহলে আমাকে একটু দেখতে হবে। তোমাকে যদি বলা হয় এক্সামে যে ইউজিং থমসন কনস্ট্রাকশন অ্যালগরিদম ইউজ করে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে কনভার্ট করো, ইন দ্যাট কেস তোমার কিন্তু এই অ্যালগরিদমটা ইউজ করতে হবে। আর যদি কিছু বলা না থাকে দেন ইটস আপ টু ইউ। তুমি যে রুলসটা পড়াচ্ছ এটা যদি কোনো অ্যালগরিদম অনুযায়ী ভ্যালিড হয় অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব, নো প্রবলেম। যদি অ্যালগরিদম সবার জন্যই বলছি, যদি অ্যালগরিদম মেনশন করা থাকে ইন দ্যাট কেস তোমাকে খেয়াল করতে হবে যে অ্যালগরিদম বলা হয়েছে সেই অ্যালগরিদম অনুযায়ী তোমাকে কনভার্ট করতে হবে। আর যদি কোনো অ্যালগরিদম বলা না থাকে তুমি তোমার মতো ইউজ করতে পারো, বাট অবশ্যই সেটা কিন্তু কোনো না কোনো অ্যালগরিদম অনুযায়ী ভ্যালিড হতে হবে। ইচ্ছা মতো করা যাবে না, ইচ্ছা মতো করলে অ্যাকচুয়ালি তোমার পরবর্তীতে অ্যান্সারটা মিলবেও না। হ্যাঁ, তুমি নিজেরাই হয়তো ভেরিফাই করতে পারবে। সো আগে যদি কোনো অ্যাপ্রোচ পড়ে থাকো তার সাথে এটা মিলিয়ে দেখতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। অনেকে আবার মিক্স আপ করে ফেলতে পারো, ওটার সাথে এটা মিক্স আপ করা যাবে না। বাট এটা কি হয়তো থমসন কনস্ট্রাকশনের আরো কোনো অপটিমাইজ ভার্সন থাকতে পারে। হ্যাঁ, ইন দ্যাট কেস আমি তাহলে আবার দেখবো, হয়তো এটাকে আরেকটু অপটিমাইজ করা যেতে পারে। হ্যাঁ, আমি তাহলে এটা আবার দেখবো সার্চ দিয়ে। বাট অবশ্যই কোশ্চেনের দিকে কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, যদি কোন অ্যালগরিদম ইউজ করতে বললো, হ্যাঁ কিছু বলা না থাকলে ইটস আপ টু ইউ, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। সো আর কোশ্চেন কি আছে? হ্যাঁ, সেরকম কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো বা আমাকে বলতে পারো, নো প্রবলেম। বাট মুখের যদি যে কোনো কোশ্চেন যদি নিজের মনের মধ্যে রেখে দাও, হ্যাঁ তাহলে কিন্তু তোমার প্রবলেমটা তোমার মাঝখানেই রয়ে যাবে। ঠিক আছে, এনি কোশ্চেন কোয়েরি থাকলে অবশ্যই কোশ্চেন করবে। ঠিক আছে, কোশ্চেন করা খুব ভালো। কোশ্চেন না করে যদি তুমি না বুঝে চুপ করে থাকো তখন কিন্তু পরবর্তীতে সুযোগটা আসবে না বা ভুলেই যাবে যে এই প্রবলেমটা তুমি ফেস করেছিলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আরেকবার পড়লে হয়তো আরো হয়তো কোশ্চেন মনের মধ্যে আসতে পারে, নেক্সট ক্লাসও তখন করতে পারবে, কোনো সমস্যা নাই। হয়তো ইনস্ট্যান্টলি অনেক সময় ধরতে পারবে না অনেক ক্ষেত্রে। সো এর জন্য আমি বলবো অবশ্যই নেক্সট ক্লাসে আসার আগে প্রিভিয়াস ক্লাসটা একদম ভালো করে দেখে আসবে। কোনো কোয়েরি আমাকে আস্ক করতে পারো, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। সো আমরা যে তিনটা রুলস পড়লাম, অল্টারনেশন, কনক্যাটিনেশন এন্ড রিপিটেশন। ওকে, সো এই তিনটা রুলস দিয়ে আমরা একটা খুব সিম্পল একটা রেগুলার এক্সপ্রেশন নিয়েছি। সেটা একটু চেক করি যে আমার যে রেগুলার এক্সপ্রেশনটা আছে সেই রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি কিভাবে একটা এনএফএ বানাতে পারি। সো কি দেওয়া হয়েছে, এনএফএ বানানোর জন্য অ্যাকচুয়ালি কি পুরো হোল এক্সপ্রেশনটাকে আমি একবারে নিব না। ফার্স্টে আমি চিন্তা করি, যেহেতু আমি জানি, আমি অল্টারনেশনের রুলসটা জানি, তাই না? দেখো এখানে একটা অর সাইন আছে। সো আমি যদি বলি এটা একটা ফাইনাইট একটা এনএফএ বা একটা নন ডিটারমিনেটিভ ফাইনাইট অটোমেটন, এটার জন্য একটা এনএফএ বিল্ড করব। সো দুইটা এনএফএ যখন আমরা বিল্ড করে দেবো, দুইটাকে আমরা অর করব, তারপরে দুইটার মধ্যে আমরা কি করব, আবার যেহেতু পেয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা স্টার সাইন আছে তার মানে রিপিটেশন, দেন আমরা রিপিটেশনের রুলসটা অ্যাড করব। সো ফার্স্টে আমি কি করছি, একটু ভাগ ভাগ করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। ওকে, সো আমি যে অ্যালগরিদমটা ইউজ করছি একটু আগে যেটা পড়ে আসলাম, থমসন কনস্ট্রাকশন। সো ফার্স্টে আমি কি করব, এ বি স্টারকে বিল্ড করব। সো এ বি স্টার মানে কি, আমার যে ইনপুট স্ট্রিংটা থাকবে সে আসলে ফার্স্টে সব এনএফএতেই কি থাকবে, স্টার্ট স্টেট থাকবেই এবং অবশ্যই ফাইনাল স্টেট থাকবে। এছাড়াও আরো স্টেট থাকতে পারে, বাট মাথায় রাখবেন স্টার্ট এবং ফাইনাল থাকবে। সো অবশ্যই খুবই ইজি, খুবই সিম্পল। আমি এ কে নিলাম, তারপরে বি স্টার। সো আমি আবার 3 নাম্বার স্টেট আমি অ্যাড করব না, কারণ বি স্টার যদি হতো এ বি স্টার না থাকতো তাহলে আমি এ থেকে 1 থেকে 2 তে যেতাম, 2 থেকে 3 তে যেতাম, এ বি, দেন 3 কে ফাইনাল স্টেট করতাম। যেহেতু বি স্টার তোমরা জানো এটা থাকতেও পারে
নাও থাকতে পারে। সো এই জন্য কি করলাম, টু কি ফাইনাল করে দিলাম, আর বি যদি থাকে তো ফাইন। এটা থাকার মানে হচ্ছে এটা যদি এক বা একাধিক বা যতবার আসবে নিজের মধ্যেই থাকবে, আবার যদি নাও আসে বি তাহলেও এটা অ্যাকসেপ্ট। ওকে, এ বি স্টার। হ্যাঁ, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। সো এ বি স্টার। আচ্ছা, এখন তাহলে এটার জন্য একটা পার্ট আমার বানানো শেষ। অ্যানাদার পার্টকে আমরা ধরি এ স্টার বি। সো এ স্টার বি, সো স্টার্ট স্টেট দিলাম। সো এ স্টার তার মানে শুরুতে এ থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার এক বা একাধিক টাইম থাকতে পারে। সো এরকম রিপিটেশন থাকলে আমরা জানি লুপ, তারপরে বি থাকবেই ম্যান্ডেটরি। সো বি পেলাম, দেন ফাইনাল স্টেট। ওকে, সো দুইটা এনএফএ বিল্ড করলাম। এখন এই দুইটা এনএফএ কে মনে করো এটা আমার একটা এনএফএ n1, এটা n2। সো n1 অর n2, তাই না? এখন আমরা অর সাইনটাকে নিয়ে আসি। সো অর এর জন্য কিভাবে বিল্ড করতে হয় আমরা জানি। নিউ একটা স্টার্ট স্টেট নিলাম, নিউ একটা ফাইনাল নিলাম, দেন এই যে অ্যাজ ইট ইজ সেটাকে জাস্ট আমরা কপি করে পেস্ট করলাম। এটাকে হাত দেইনি কিন্তু, এটা যা ছিল তাই নিয়ে আসলাম, এটা যা ছিল তাই নিয়ে আসলাম। ওকে, সো এখানে একদম রুল অনুযায়ী আমরা কি করলাম, এমটি ট্রানজিশন, আইদার আমি এই পাথ দিয়ে যাব অর আমি এই পাথ দিয়ে যাব। ঠিক আছে, জাস্ট অল্টারনেশনের রুলসটা অ্যাপ্লাই করলাম, নতুন কোনো কিছু আমরা করিনি, অ্যাকর্ডিং টু অ্যালগরিদম এভাবে করলাম। তারপরে কি করব, আমাদের অর মানে কি এতটুকু কাজ হয়ে গেছে। এখন ওই পুরা জিনিসটা, তার মানে কি এই পুরা এনএফএটার উপরে এখন আমাকে কি করতে হবে, স্টার অপারেশন, রিপিটেশন রুলসটা অ্যাপ্লাই করতে হবে বা স্টার অপারেশন। সো এখন আমরা খুব সহজে করে ফেলি। সো স্টার অপারেশনটা অ্যাকচুয়ালি আমি এখানে একবার দেখিয়ে দিই, ওই আগেরটা এখানে একটু ড্র করা হয়েছে তোমার সুবিধার জন্য, নতুন কিছু করা হয়নি। জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম, দেন এটার উপর স্টার্ট করবো। তার মানে নিউ একটা স্টার্ট নেই, নিউ একটা ফাইনাল নেই। সো এখানে একটা এমটি দিলাম যে হয়তো এটাই দিয়েই চলে যাব, অথবা কিছু না থাকলে মানে কি এই পুরো জিনিসটা না থাকতে পারে, তার মানে আমার 7 থেকে 8-এ এই এনএফএ কে ছাড়াই আমি চলে যেতে পারি, কারণ যেহেতু এটা 0 টাইম পুরো জিনিসটা কি 0, তার মানে কিছুই থাকবে না, স্টার্টে আসলাম 8-এ চলে গেলাম। ওকে, এরকম হতে পারে। অথবা এই আমার যে তৈরি করা এনএফএ, তার মানে যে এটাই পুরোটা এটার থ্রোতে যাব, সো এটার সাথে লিংক করে দিলাম, এটার স্টার্টের সাথে এটাকে যোগ করে দিলাম, আর এটার অ্যাকসেপ্ট স্টেটের সাথে এটাকে যোগ করে দিলাম। ফাইন। আবার এই এনএফএটা মাল্টিপল টাইমস রিপিট হতে পারে, সেই জন্য কি করলাম, এটার সাথে এটাকে একটা ব্যাক অ্যারো দিয়ে দিলাম, যে এর মধ্যে যদি রিপিট হয় বারবার, এই এনএফএটা যদি মাল্টিপল টাইমস থাকে তাহলে এটার মধ্যেই ঘুরবে, তারপরে 8-এ যাবে। সো বুঝে বুঝে পড়লে জিনিসটা কঠিন না। হ্যাঁ, স্টার মানে 0 অর এক বা একাধিক টাইম, 0 অর মোর টাইমস। ঠিক আছে, সো এটা কি বুঝতে কারো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, খুব সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল। এখানে কিছু প্রপার্টিস আছে, একটু দেখে নিবা, তোমরা তো অ্যালগরিদম পড়েছো। জাস্ট কিছু রুলস গুলো বলা হয়েছে, রুলস না অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের সময় যদি খেয়াল করো কতগুলো স্টেট হতে পারে, হ্যাঁ কতগুলো সিম্বল, কতগুলো অপারেটর ইউজ করে নাম্বার অফ স্টেটস অ্যাকচুয়ালি কত হতে পারে সেটার একটা আপার বাউন্ড দেওয়া হয়েছে। একটু নিজের একটু পড়বা, কঠিন কিছু না। এক্স্যাক্টলি এনএফএটার একটা স্টার্ট স্টেট, একটা অ্যাকসেপ্টিং স্টেট থাকবে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি আর একটা রেগুলার এক্সপ্রেশন হয়, একটা যদি এনএফএ হয়, তাহলে এক্স্যাক্টলি এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার্ট স্টেট একটা, অ্যাকসেপ্টিং স্টেটও কিন্তু একটা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খেয়াল করবেন। আচ্ছা, সো রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা অ্যাকচুয়ালি পার্স ট্রিও বিল্ড করতে পারি। পার্স ট্রিটা আমরা খুব ভালোভাবে সিনট্যাক্স অ্যানালাইসিসে পড়ব, বাট এখানে পার্স ট্রিটাকে এমনি একটু তোমাদের আইডিয়া দেওয়া হয়েছে যে আমার যদি একটা রেগুলার এক্সপ্রেশন থাকে, আমি একটা ট্রি বানাতে পারি। ট্রি মানে কি, পার্স ট্রি। ট্রি আমরা সবাই পড়ে এসেছি, তাই না? রুট থাকে এবং চাইল্ড থাকে, একটা হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন। সো শুরুতে আমরা যদি এ অর বি থাকি, তার মানে কি এ অর বি অপারেশনটা আগে করছি যেহেতু ব্র্যাকেট আছে। সো এ অর বি করার পর রেজাল্টটা যদি আমরা R3-তে যাই, তো তাকে আমরা কি করছি, পেয়ার অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করছি। সেই রেজাল্টটাকে আবার কি করছি, স্টার একটা অপারেশন আছে অপারেটর, সেই স্টার দিয়ে ইনক্লুড করলাম, তার সাথে কি করব, এ আর বি কে একটা একটা করে জাস্ট কনক্যাটিনেট করছি। সো পার্স ট্রি থেকে আমরা কি করতে পারি, আমরা একটু আমাদের অপারেশন গুলো করব, কোনটা আগে করব কোনটা পরে করব তার একটা তোমাকে হিন্টস দিবে। সো আমরা এটা বটম আপ পার্সিং করতে পারি, টপ ডাউন করতে পারি, অনেক ধরনের রুলস আছে। পার্স ট্রি যখন আমরা পার্সিংটা করব, আমরা এটারও ডিটেলস দেখব। সো পার্স ট্রি অ্যাকচুয়ালি কেন বিল্ড করা হয়, পার্স ট্রি অ্যাকচুয়ালি সিনট্যাক্স অ্যানালাইসিস পারপাস ইউজ করা হয়, যেটা অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশন থেকে তৈরি করা হয়।
এটা জাস্ট এক্সাম্পল দেখানো হয়েছে, ডিটেলস আমরা পড়বো আমরা পার্সিং এ যে, ঠিক আছে? সেটা নিয়ে বেশি টাইম ইউজ করলাম না, বাট এটা তোমরা দেখে দেখে নিজেরাই বুঝতে পারছো। তো ফার্স্টে সবার আগে কি করবো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা জানি সবার আগে করে, তাই না? তাহলে সবার আগে করলে আমরা যদি বটম আপ পার্সিং করি, এটা অ্যাকচুয়ালি বটম আপ পার্সিং এর রিপ্রেজেন্টেশন। সো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা মানে তাহলে কি, আমরা চাইল্ড থেকে শুরু করে আস্তে আস্তে রুটে যাব। এখানে রুটটা কি, R11। সো it is at the leaf node, তাই না? A আর B হচ্ছে লিফ, তাহলে A আর B কে আমি সবার আগে কি করব, A or অপারেশন করব। দিস ইজ দ্য অপারেটর, আর দুটো হচ্ছে অপারেন্ড, তাই না? সে or B অপারেশন বা অল্টারনেশন করার পরে সেই রেজাল্টটা কোথায় আসবে, R3 তে আসবে। সেই R3 কে আবার কি করলাম, ব্র্যাকেট দিয়ে ইনক্লুড করলাম। সেই R3 কে কি করব, স্টার্ট টাইমস। ওকে, মনে করো এখানে যদি যে কোনো অপারেশন হতে পারে, স্কোয়ার হতে পারে, যা খুশি হতে পারে, 2 টাইমস রিপিট হতে পারে, বা এটার পাওয়ার 0 থাকতে পারে, একটা পাওয়ার অপারেশনের মতো, তাই না? তারপরে কি করব, A দিয়ে গুণ করব, B দিয়ে গুণ করব, আবার B দিয়ে গুণ করব। সো জাস্ট তোমাকে অপারেশন গুলোর একটা হায়ারার্কি দেখানো হয়, একটা সিকোয়েন্সটা, যে কোনটার পরে কোনটা করব। আমরা আরো দেখবো যখন আমরা কনটেক্সট ফ্রি গ্রামার দেখবো, পার্স ট্রিকে পার্স করার অনেক রুলস আছে, আর ডিটেইলসে আমরা সিনট্যাক্স অ্যানালাইসিসে দেখবো, ঠিক আছে? সো সিম্পল একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকলে তোমরা যেন পার্স ট্রি ড্র করতে পারো, আপাতত এতটুকু পারতে হবে, ঠিক আছে? সো এটার জন্য অপারেটরের প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি জানতে হবে। অ্যাসোসিয়েটিভিটি কি, লেফট থেকে রাইটে যায়, আর অপারেটরের প্রিসিডেন্স তোমরা জানোই যে রুলস গুলো আছে, সেই রুলস গুলো অনুযায়ী আমরা কি করি, কোন একটা পার্টিকুলার এক্সপ্রেশনের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, পার্স ট্রি আমাদের এক্সপ্রেশনের ভ্যালু ক্যালকুলেট করতে হেল্প করে। ওকে, যে কোনটা আগে হবে কোনটা পরে হবে অপারেটরের প্রিসিডেন্স অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, সো পার্স ট্রি আমরা দেখবো ইন ডিটেইলস আরো পরে। সো একটু আগে আমাদের এনএফএ কনস্ট্রাকশনের রুলস গুলো দেখলাম, এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। A or B স্টার A B B। সো এটার জন্য এনএফএ ড্র করা যায়, যদি আমি এখন খুব কুইক গো থ্রু করি। সো A দেয়া আছে, B দেয়া আছে, হ্যাঁ, A or B দেখো জাস্ট সিম্পল এমটি ট্রানজিশন দেওয়া হয়েছে। তারপরে এই পুরোটার উপর স্টার, সো একটা নতুন 07 স্টার দিলাম। দেন যেটা আমরা একটু আগেই দেখলাম, ব্যাক আরো থাকলো, এখান দিয়ে গেল। তারপরে এটার সাথে কি হবে, A B একবারে কি হবে, এখানে এটা আসেনি, A B জাস্ট কনক্যাটেনেট হবে। দেখবা যে প্র্যাকটিস করতে করতে তোমরা হয়তো একবারেই ড্র করে ফেলতে পারবা, এতটা এফিশিয়েন্ট হয়ে যাবে পরবর্তীতে। সো এক্সাম্পল গুলো দেখবা। সো আমরা এতক্ষণ দেখলাম রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ, বইয়ে আরো অনেক এক্সাম্পল পাবে। এক্সাম্পল গুলো না দেখে ফার্স্টে নিজে ড্র করবে, দেন মিলাবে, তাহলেই হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। সো এখন আসো এনএফএ টু ডিএফএ, তার জন্য যে অ্যালগরিদম ইউজ করব, সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম। হ্যাঁ, সাবসেট কেন বলছি, সো সাবসেট করার জন্য তোমাকে একটা দেখো একটা আউটলাইন দেওয়া হয়েছে যে নিউ ডিএফএ উইল করেসপন্ড টু সাম সেট অফ স্টেটস ফ্রম দ্য এনএফএ। সো ডিএফএ তে একটা স্টেট অ্যাকচুয়ালি এনএফএ এর একাধিক, এক বা একাধিক স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারে, সেজন্য বলা হয়েছে অ্যালগরিদমটা সাবসেট কনস্ট্রাকশন, মানে অনেকগুলো স্টেটস নিয়ে ডিএফএ তে হয়তো একটা স্টেট হবে। হ্যাঁ, সো সেজন্য বলা হয়েছে অ্যালগরিদমটার নাম subset construction, and the DFA will be in state after input if the NFA could be in any of these states for the same input. আচ্ছা, সো এইটা দেখে বুঝতে পারবা না, আমরা একটু সরাসরি ডায়াগ্রামে চলে যাই, এক্সাম্পলে চলে যাই। সো ডিএফএ তে কি থাকবে, এখানেও একটা সেট অফ স্টেটস থাকবে, যেটাকে বলছি স্টেটের সেট। হ্যাঁ, এসডি অ্যালফাবেট মানে ইনপুট সিম্বল, স্টার্ট স্টেট থাকবে, এবং কি বলা হয়েছে, এপসাইলন ক্লোজার ডিএফএ তে থাকবে না। তো যে স্টেট গুলো থেকে এমটি স্ট্রিং এর ট্রানজিশন আছে সেগুলোকে আমরা কি করব, একবারে মার্চ করে নিয়ে আসবো। ওকে, দেন ফাইনাল স্টেটস থাকবে। এনএফএ তে ফাইনাল স্টেট একটা ছিল, ডিএফএ তে একাধিক থাকতে পারে, এক বা একাধিক। ওকে, এবং ট্রানজিশন ফাংশন আগেও ছিল, এখনো থাকবে, ঠিক আছে? বাট এনএফএ ট্রানজিশন ফাংশনে এমটি স্ট্রিং ট্রানজিশনটা ছিল, খেয়াল করো এটা একটা পার্থক্য আছে। এখানে কিন্তু ট্রানজিশন ফাংশনে সুইচিং, স্টেট টু স্টেট যখন আমরা সুইচ করব, এখানে কিন্তু জাস্ট এই সামেশন সাইনটা মানে কি, ইনপুট সিম্বল মানে ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট গুলো। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটের সাথে এমটি স্ট্রিংটাও ইনক্লুডেড ছিল ট্রানজিশন ফাংশনে। ওকে, এটা খেয়াল করবে, এটা এনএফ এর জন্য, আর এটা কিন্তু ডিএফ এর জন্য। এনএফ ডিএফ এর ডিফারেন্স পরীক্ষায় প্রায়ই আসে। তো সেক্ষেত্রে তোমাকে হয়তো এনএফএ কে ডিফাইন করতে বলতে পারে, ডিএফএ কে ডিফাইন করতে বলতে পারে, মুখস্থ করবে না, ট্রানজিশন ফাংশন বুঝে করবে যে একটা স্টেট থেকে আমি আরেকটা স্টেটে সুইচ করছি,
কিভাবে সুইচ করছি ডিপেন্ড করছে আমার ইনপুটে কিরকম সিম্বল আছে। সিম্বলগুলো কি হবে, আমার অ্যালফাবেট সিম্বল অথবা আমার এমটি স্ট্রিং। আর এখানে ডিএফ এর ক্ষেত্রে জাস্ট অ্যালফাবেট সিম্বল। সো বুঝে বুঝে পড়বা, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। মুখস্থ করতে যেও না, তাহলে কিন্তু অবভিয়াসলি ভুল হবে। সো ডিএফ এতে আমরা তাহলে কি বুঝলাম, নো এপসাইলন ট্রানজিশন, এবং একটা স্টেট থাকা অবস্থায় একটা সিম্বলের জন্য একটাই সুইচিং থাকবে, একই সিম্বলের জন্য একাধিক সুইচিং থাকবে না। দুটো প্রপার্টি আগেও মেনশন করেছিলাম, আবার বললাম। সো আমাদের ফার্স্টে যে কাজটা হবে, সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম দিয়ে আমরা কি করব, এনএফএ থেকে ডিএফএ কে কনভার্ট করব। সো এখানে এমনি একটা ছবি দেওয়া হয়েছে, এটা অবশ্যই একটা এনএফএ, দেখতে পাচ্ছ এখানে এপসাইলন ট্রানজিশন বা এমটি স্ট্রিং ট্রানজিশন আছে। সো অবশ্যই এটা এনএফএ, বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এখানে ডাবল সার্কেল হবে, হ্যাঁ এটা মিস হয়েছে। সবসময় মনে রাখবা ফাইনাল স্টেটে কিন্তু ডাবল সার্কেল, ঠিক আছে। আচ্ছা, সো এমটি এপসাইলন ক্লোজার মানে কি, এমটি স্ট্রিং ক্লোজার। সো টি মনে করো কোনো একটা স্টেট, তো সেই স্টেটে থাকবেই প্লাস অল দ্য এনএফএ স্টেটস রিচেবল ফ্রম এনি স্টেট ইন টি ইউজিং অনলি এমটি ট্রানজিশন। এটা বোঝা গেল কিনা? ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরো আমি র্যান্ডমলি চুজ করেছি যে স্টেট 1 2 5, এরা যদি একসাথে থাকে 1 2 5, সো আমি স্টেট 1 কে পিক করি। 1 থেকে এপসিলন ট্রানজিশন দিয়ে কি অন্য কোনো স্টেটে যাওয়া যায়? দেখো তো, না ম্যাম, যাচ্ছে না। সো ঠিক আছে, ফাইন। 2 থেকে যাওয়া যায়? যাচ্ছে না। 5 থেকে যাওয়া যায়? যাচ্ছে না। তাহলে এপসাইলন ক্লোজার অফ 1 to 5 কিন্তু 1 to 5ই থাকবে। আচ্ছা, এখন দেখো এপসাইলন ক্লোজার অফ 4 বা 4 থেকে এমটি ট্রানজিশন দিয়ে কোথাও কি যাওয়া যায়? 1 এ যাওয়া যাচ্ছে। আর কোথাও যাওয়া যায় না। সো আমি যদি স্টেট 4 এ থাকি এনএফএ তে, সো স্টেট 4 এ থাকার মানে হচ্ছে আমি স্টেট 1 এও থাকতে পারি, কারণ কোনো ইনপুট সিম্বল কনজিউম না করি আমি ইচ্ছা করলেই কি করতে পারি, পজিশনটা সুইচিং করতে পারি, জাম্পিং করতে পারি। সো যদি জিজ্ঞেস করা হয় স্টেট 4 এর এমটি স্ট্রিং ট্রানজিশন বা এমটি স্ট্রিং ক্লোজার বা এপসাইলন ক্লোজার, তা মানে কারা কারা হতে পারে? স্টেট 4 নিজে তো থাকবে, স্টেট 1 টাও ইনক্লুডেড হয়ে যাবে। ওকে, সো এটাই বোঝানো হয়েছে। যখন আমরা এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করব, যেহেতু ডিএফএ তে কোনো এমটি স্ট্রিং ট্রানজিশন থাকবে না, সেই জন্য যে স্টেটগুলো থেকে এমটি ট্রানজিশন দিয়ে অন্য স্টেটে যাওয়া যায়, সেই স্টেটগুলোকে আমি কি করব, একসাথে মার্চ করব। ওকে, যেমন নিউ একটা স্টেট হবে 1 4। ওকে, একইভাবে যদি আমি 3 কে চিন্তা করি, এপসাইলন ক্লোজার অফ 3 থেকে কোথাও যাওয়া যায়? হ্যাঁ, 3 থেকে 4 এ যাওয়া যাচ্ছে, ফাইন। সো তাহলে 3 আর 4 থাকবে? 1 ও থাকবে, কারণ 4 থেকে 1 এ যাওয়া যাচ্ছে। ইয়েস, খুব সিম্পল। যদি 4 থেকে 1 যাচ্ছে, তো 3 থেকে 4 এ যাওয়ার মানে হচ্ছে আমি 4 থেকে 1 এও যেতে পারি। সো 3 থাকার মানে হচ্ছে আমি 1 3 4 যে কোনো স্টেটে সুইচ করতে পারি, ঠিক আছে। সো এখন যদি 3 আর 5 বলি, 5 থেকে কোনো ট্রানজিশন সম্ভব না। সো 3 এর জন্য 1 3 4 আসছে, প্লাস 5 ছিল, 5 আছে। ওকে, সো এনএফএ টু ডিএফএ কনভার্ট করতে গেলে এপসাইলন ট্রানজিশন, এমটি স্ট্রিং ট্রানজিশন বা এপসাইলন ক্লোজার, এই ফাংশনটা আমাদের কমপ্লিট করতেই হবে। ওকে, সেজন্য এই ব্যাপারটা সবার আগে ক্লিয়ার করে নেব, কোনো ভুল যেন না হয়। সো এখন আমরা সরাসরি অ্যালগরিদমে চলে যাই। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আমি লাস্ট এক্সাম্পলটা যাই, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। সাবসেট কনস্ট্রাকশনের অ্যালগরিদমটা এখানে দেয়া আছে। শুরুতে অ্যালগরিদমটা যাচ্ছি না, কারণ তোমরা বুঝতে পারবে না। শুরুতে আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে এক্সপ্লেইন করার ট্রাই করি। হ্যাঁ, ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি না। সরি, আমি মিউট করেছিলাম, খেয়াল করিনি। আচ্ছা, ঠিক আছে, আমি যে ভয়েসে বলছি শুনতে পাচ্ছ তো আমার কথা, লেকচার? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়েছি। এখানে একটা এনএফএ দেয়া আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এনএফএ থেকে ডিএফএ কে কনভার্ট করা। সো এখানে এনএফএটা পরীক্ষায় তোমাদের হয়তো এনএফএটা ড্র না করা থাকতে পারে, হয়তো এরকম রিপ্রেজেন্টেশন দেয়া থাকলো, ট্রানজিশন ফাংশনের টেবিল দেয়া থাকলো, হ্যাঁ, যে কোনো একটা দেয়া থাকতে পারে। ধরো মনে করো এই ডায়াগ্রাম দেয়া থাকলো, সো ডায়াগ্রাম দেয়া থাকলে তো ফাইন,
অনেক সময় ডায়াগ্রাম দেয়া থাকবে না, মনে করো এটা থাকলো না, এই টেবিলটা দেয়া থাকলো, সেক্ষেত্রে টেবিল থেকে এই ডায়াগ্রামটা ড্র করে নিবা। ওকে, সো দুইটার যেন টেবিল থেকে ডায়াগ্রাম ড্র করা বা ডায়াগ্রাম থেকে টেবিল ড্র করা, এই দুটো জিনিস একটু নিজেরা প্র্যাকটিস করে নিবা। সো টেবিলটা আগেও দেখেছি, দিস ইজ দ্য ট্রানজিশন টেবিল। এখানে স্টেটস থাকবে, এখানে ইনপুট সিম্বল থাকবে। সো আমি যদি স্টেট 1 এ থাকি, এ পেলে কোথায় যেতে পারবো? আমরা এ পেলে কই যাব? এ পেলে 3 তে যেতে পারবো। সো 3 আছে। সো স্টেট 1 এ থাকা অবস্থায় বি পেলে কোথাও যেতে পারবো না, আনডিফাইন্ড ট্রানজিশনকে আমি এরকম হাইফেন দিয়েছি বা এরকম ড্যাশ ড্যাশ দিয়েছি। আর এমটি ট্রানজিশন, এমটি স্ট্রিং পেলে আমরা কোথায় যেতে পারবো? দেখো 2 তে। সো আশা করি এটা বুঝতে সমস্যা হবে না, নিজেরা চট করে এটা এই টেবিলটা ড্র করতে পারবে। ওকে, বা টেবিল দেওয়া থাকলেও চলে এখান থেকে তুমি ডায়াগ্রাম ড্র করতে পারো। আচ্ছা, এখন আসো আমাদের মূল অ্যালগরিদমে। সো আমার যে এনএফএ দেয়া আছে, ওকে, দিস ইজ মাই এনএফএ। সো আমি শুরু করব স্টার্ট স্টেট। সো আমি এখন ডিএফএ ড্র করতে চাচ্ছি। সো ড্র করতে গেলে প্রত্যেকটা অটোমেটের শুরুতেই স্টার্ট স্টেট থাকবে। সো স্টার্ট স্টেট কারা হবে? কোশ্চেন। স্টেট 1 অবভিয়াসলি স্টার্ট স্টেট থাকবে, কিন্তু 1 এর সাথে আমি 2 কে নিয়ে একটা মার্জ করেছি। কেন করেছি বলতে পারবে? এমটি ট্রানজিশন জন্য। ইয়েস, 2 এর দিকে। ভেরি গুড। যেহেতু ডিএফএ তে এমপি ট্রানজিশন থাকবে না, সো 1 এ থাকার মানে হচ্ছে 2 তেও থাকা। সো 1 আর 2 কে একসাথে নিয়ে দিস ইজ আর মাই, এটা হচ্ছে আমার স্টার্ট স্টেট। 1 2 কে মার্জ করে একটা স্টেট বানালাম। কেন বানালাম? বিকজ 1 থেকে এমটি ট্রানজিশন দিয়ে 2 তে আমি যেতে পারি, দ্যাটস ওয়াই। যদি এমটি ট্রানজিশন না থাকতো আমি কিন্তু এই মার্জটা করতাম না। ওকে, সো ডিএফএ এর স্টার্ট স্টেটটা হবে 1 2। ওকে, এখন আমাকে অন্য স্টেটগুলো অ্যাড করতে হবে ডিপেন্ডিং অন ইনপুট সিম্বল। হ্যাঁ, যে ট্রানজিশন ফাংশন দেয়া আছে সেখান থেকে বুঝতে পারছি আমার ইনপুট সিম্বল কারা হবে, বা এখানে বলেও দেয়া আছে আমার অ্যালফাবেট গুলো হতে পারে কি কি, এ বি, এখানে সি ডিও থাকতে পারে। খেয়াল করবা যে ইনপুট সিম্বলে কোন কোন সিম্বল আছে, এ আছে, এখানে বি আছে, তাইলে সিও থাকতে পারতো, ডিও থাকতে পারো, বা এক্স ওয়াই জেড অন্য অন্য সিম্বলও থাকতে পারতো। সো অ্যালফাবেটে কোন সিম্বল ইউজ করা হচ্ছে খেয়াল করবা। সো এই সিম্বলগুলোর জন্য আমাকে এখন ট্রানজিশন খুঁজে বের করতে হবে। ফাইন, সো আমি একটা টেবিল ড্র করেছি, এটা এইভাবে টেবিল ড্র করে নিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। সো আমাকে আসলে কি করতে হবে? এই স্টেট থেকে এ দিলে কোথায় যাব? দ্যাট ইজ দ্য মুভ ফাংশন, তাই না? এ দিলে কোথায় যাব, বি দিলে কোথায় যাব, আর তো কোনো সিম্বল নাই। সো এর জন্য আমি দুটো কলাম করেছি, এবং শুধু মুভের আগে আবার কি অ্যাড করেছি? একটা নতুন ফাংশন, এপসাইলন ক্লোজার। কারণ এ দিয়ে মনে করো সাপোজ আমি 5 এ গেলাম, বাট 5 থেকে আবার এমটি ট্রানজিশন করে ধরো 6 এর সাথে যাওয়া যাবে, তখন কি হবে? 5 এ দিলে 5 এর সাথে 6 আর 7টাও কি চলে আসবে অ্যানসারে। ঠিক আছে, বোঝা গিয়েছে? তাহলে আমরা শুরু করি। 1 2 তে আছি। সো 1 2, এখানে অ্যাকচুয়ালি 1 2 মানে কি? স্টেট দুইটা, 1 ও 2। সো ফার্স্টে আমি 1 এর জন্য চিন্তা করি, আমি ইনপুট সিম্বল এ। সো স্টেট 1 এ থাকা অবস্থায় এ দিলে কোথায় যেতে পারি? 3 তে। 3 তে, ভেরি গুড। সো 3 কিন্তু এখানে চলে আসলো। আচ্ছা, আর কোথাও যেতে পারি? জি, 5 এ যাওয়া যেতে পারে, কারণ এমটি ট্রানজিশন দিয়ে হচ্ছে 2 তে আসবে, 2 থেকে 5 এ চলে আসতে পারে। ইয়েস, সো এখানে অটোমেটিক্যালি 2 ইনক্লুডেড। সো 1 এর জন্য তুমি দেখলা, তারপর সঙ্গে সঙ্গে তুমি কি করবা? 2 এর জন্যও দেখবা। সো 2 তে এ দিয়ে কোথায় যাওয়া যায়? 5 এ যাওয়া যায়। ফাইন, সো 5 চলে আসলো। সো 1 আর 2 তে এ দিয়ে আর কোথাও কি যাওয়া যায় না। সো 3 আর 5 ইজ দ্য অ্যান্সার। এখন আবার একটু খেয়াল করতে হবে, 3 আর 5 তো আসলো, ফাইন। হ্যাঁ, 3 আর 5 থেকে কি আবার কোনো এমটি ট্রানজিশন সম্ভব? না, 3 আর 5 এর এখন এপসাইলন ক্লোজার বের করতে হবে। 3 আর 5 কে দেখি, না 3 থেকে কোথাও যাওয়া যাচ্ছে না এমটি ট্রানজিশন দিয়ে, 5 থেকে এমটি ট্রানজিশন দিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না। সো আমার অ্যান্সার কিন্তু দিস ইজ ফিনিশ। তার মানে আমি একটা নতুন ট্রানজিশন অ্যাড করব, দিস ইজ মাই এ, যে এ কে পেলে আমি কোথায় যেতে পারবো? 3, 5, then this is one of the state, right? Okay, so 3 5 যেটা আমি দেখালাম একটু আগেই। সো আরেকটা হতে পারে 4 5। 4 5 কিভাবে আসলো আমরা একটু খেয়াল করি। যেমন আবার 1 আর 2 তে বি দিয়ে কই কই যাওয়া যায় খেয়াল করো। 1 এ বি দিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না, 2 তে বি দিয়ে 4 এ যাওয়া যায়, 5 এ যাওয়া যায়। সো 4 আর 5 চলে আসলো। ওকে, সো 4 আর 5 থেকে এমপি ট্রানজিশন দিয়ে কোথাও যাওয়া সম্ভব? 5 থেকে যাওয়া সম্ভব না, খেয়াল করো ডায়াগ্রামে 4 থেকে যাওয়া সম্ভব না। সো মাই অ্যান্সার ইজ ফাইনাল। সো আমি কি করব? বি দিলাম,
অবশ্যই ডিরেক্টেড এইজ দিবা, কারণ সময় অনেকে জাস্ট টান দিয়ে দাও, এই যে ডিরেকশন দাও না, তাহলে কিন্তু পুরো ডায়াগ্রাম রং। ওকে, সেক্ষেত্রে আমি কেটে দিব, সেক্ষেত্রে কোনো মার্কস নেই। আগেই বলা হচ্ছে ডিরেক্টেড থাকবে, কারণ এক স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিরেকশন মাস্ট। সো ফাইন, তো এইভাবে করে এখন তাহলে আমার কিন্তু একটা এন্ট্রি কমপ্লিট। আর কোনো ইনপুট সিম্বল আছে না, আমার ইনপুট সিম্বলে শুধু এ আর বি আছে। সো এ আর বির জন্য আমি এই স্টেটে ট্রানজিশন বের করলাম। এখন এই প্রত্যেকটাকে একবার এটাকে নিয়ে আসো 3 5, আবার একটাকে নিয়ে আসো 4 5। এখন এই প্রত্যেকটা স্টেটের জন্য আমি এ দিয়ে দেখব, বি দিয়ে দেখব, 4 5 এর জন্য এ দিয়ে দেখব, বি দিয়ে দেখব। যদি নিউ স্টেট আসে তাহলে আবার সেই নিউ স্টেটকে একটার পর একটা করে অ্যাড করে দুটো সিম্বলের জন্য একই ভাবে ট্রানজিশন বের করতে থাকবো যতক্ষণ পর্যন্ত নিউ স্টেট আছে, কাজটা করতেই থাকবো। যখন আর কোনো নিউ স্টেট রিপিট হচ্ছে না তখন কিন্তু আমরা থেমে যাব। হ্যাঁ, সো আশা করি দেখলে এখানে পুরো সিমুলেশনটা করে দেওয়া আছে। হ্যাঁ, যেমন 3 5 এর জন্য বের করা হয়েছে। 3 5 এর জন্য হয়তো কিছু পাওয়া যাচ্ছে না, আনডিফাইন। আনডিফাইন মানে কি, কোনো ট্রানজিশনই না। দেখো একটু খেয়াল করি, যেমন 3 আর 5, 3 আর 5 পেয়েছি। হ্যাঁ, এপসিলন ক্লোজার, এখানে 3 আর 5 এ যেমন 3 তে এ দিয়ে কোথাও যাওয়া যায় না, 5 এ এ দিয়ে কোথাও যাওয়া যায় না, তাহলে সেই ট্রানজিশনটা কি আনডিফাইন, অ্যাকচুয়ালি ট্রানজিশন টু ডেড স্টেট, তাই না? তার জন্য আমরা কোনো স্টেট অ্যাড করব না, যখন কোথাও যাওয়া যাবে না তার মানে হাইফেন। ওকে, সো এখানে কি আছে, আবার বি দিলে কোথায় যাব, 4 এ। সো এগুলো নিজেরাই একটু দেখতে পারবো। সো আমরা কিন্তু আরেকটা নিউ স্টেট পেলাম। তো নিউ স্টেটটা কিন্তু পরবর্তীতে এখানে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। যখনই নিউ স্টেট পাচ্ছি, স্টেট এখানে কি সেট অফ স্টেটস গুলো থাকবে, সঙ্গে সঙ্গে এখানে অ্যাপেন্ড হয়ে যাবে। সো আবার 5 আসছে, অ্যাপেন্ড হয়ে গিয়েছে। সো 5 পর্যন্ত যখন আসলাম যে এখন আর কোনো নিউ স্টেট আসেনি, সো উই ক্যান স্টপ হিয়ার। সো দিস ইজ আমার ডিএফএ। কিন্তু এখনো শেষ হয়নি। আমার ফাইনাল স্টেট গুলো কোনটা হবে বলো তো? ফাইনাল স্টেট হচ্ছে আমার যেখানে যেখানে 5 আছে। ইয়েস, যেখানে যেখানে 5 আছে। ভেরি গুড। সো ফিনিশ। কোনো কঠিন কি? একটু কঠিন না। কারো কঠিন লেগেছে? খুব সহজ। বাট এরকম আরো কয়েকটা এক্সাম্পল আছে, ড্র করা আছে, নিজেরা না দেখে ড্র করবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ইয়েস ম্যাম, আমরা ডেড স্টেটের জন্য নতুন কোন স্টেট অ্যাড করব না? আচ্ছা, হ্যাঁ, ডিএফএ তে যেটা করা হয় এখানে দেখানো হয়নি, ডিএফএ প্রত্যেকটা স্টেটের জন্য ট্রানজিশন ডিফাইন করতে হয়, তাই না? যেমন এখানে এ আর বি, যেমন এটা সেটা দেখানো হয়নি, আমি বলবো তোমরা দেখাতে পারো। যেমন এখানে দেখানো হয়নি বা দেখালে বেটার। যেমন এখানে 1 2 কোথায় কোথায় ট্রানজিশন নাই, ফর এক্সাম্পল 3 5। আমি ফাইনালটাতে যাই, দিস ইজ ফাইনাল। মনে করো 1 2 এর জন্য এ এর জন্য আছে, বি এর জন্য আছে, 4 5 এর জন্য এ বি দুটাই আছে, ফাইন। 4 এর জন্য এ বি দুটাই আছে, বাট এখানে অ্যাকসেপ্ট স্টেটের জন্য ডিফাইন করা নাই। তারপরে এখানে আবার বি এর জন্য আছে, এর জন্য নাই। সো তুমি একটা ডেড স্টেট টানতে পারো। হ্যাঁ, একটা ডেড স্টেট দেখালা, যেটাকে তুমি ডেড স্টেট বললা, আনডিফাইন্ড ট্রানজিশন, সেটা অ্যাকচুয়ালি কি, এই যে কোনো জায়গায় অন্য আদার সিম্বল পেলে সাথে সাথে রিজেক্ট। সো তুমি একটা স্টেট ডেড স্টেট চাইলে দেখাতে পারো, ইটস নো প্রবলেম। তো ধরে নেওয়া হয়েছে যখনই স্টাক হয়ে যাব, সো ইনপুটটা রিজেক্ট। সো দেখাতে পারো, অনেক বইয়ে দেখিয়েছে, অনেক বইয়ে টেক্সট বইয়ে দেখায়নি, তুমি দেখালেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে নতুন একটা নাম্বারিং করবা, একই নাম্বার দিবা না। মনে করো 6 একটা অ্যানাদার স্টেট, তুমি বলে দিলে দিস ইজ দ্য ডেড স্টেট। ওকে, সেখানে যেমন এটার জন্য আমি এ দিলাম আর এটার জন্য এ বি দুইটাই লাগবে, তাই না? তুমি দিয়ে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এটা কি 6 নাম্বার স্টেট। তুমি এটা বলেই দিলা যে দিস ইজ দ্য ডেথ স্টেট। হ্যাঁ, তুমি এটা একটু মেনশন করে দিলা। ওকে, ঠিক আছে, ডিএম এ পুরোটা লিখলাম না, এখানে লেখা একটু কঠিন। সো ঠিক আছে, ডেড স্টেট থেকে তো আমরা সেলফ লুক দিতে পারবো তাহলে। হ্যাঁ, ডেড স্টেটে সেলফ লুক পরিপূর্ণ ডিএফএ করতে। ইয়েস, ডেড স্টেটের ছবিটা যেরকম দিয়েছে একদম এক্স্যাক্টলি এরকম হতে হবে, যে এরপরে যা খুশি আসুক এ বি এখানেই থাকবে। একটু আমি আরেকবার মনে করিয়ে দিই, ডেড স্টেট আমরা দেখে এসেছি, কিন্তু আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে ডেড স্টেট, মানে এখানে আসলো, যে ট্রানজিশন গুলো ডিফাইন করা নাই এখানে চলে আসলো, দেন তারপরে এখানে আবার একটা লুপ দিবা, কারণ এটা একটা ট্রানজিশন হতে পারে, ইনপুট সিম্বলে এ থাকতে পারে, বি থাকতে পারে। এখানে সামেশন সাইন দেওয়ার অর্থ কিন্তু এও হতে পারে, বিও হতে পারে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডেড স্টেট। তুমি দেখিয়ে দাও, ইটস অলসো ওকে, ভেরি গুড। ওকে ওকে, তাহলে আমরা থমসন কনস্ট্রাকশন পড়লাম, সাবসেট কনস্ট্রাকশন পড়লাম, আমরা আরই টু এনএফএ দেখলাম। ওকে, আমাদের উদ্দেশ্য ছিল 3টা কনভার্সন পড়া, 2টা কনভার্সন শেষ হয়েছে, লাস্ট একটা বাকি আছে। ধৈর্য আছে কিনা? হ্যাঁ, আমি শেষ করে দেই তাহলে। নেক্সট ক্লাসেই পড়ি ম্যাম, নেক্সট ক্লাসে? আচ্ছা,
আচ্ছা, লাস্ট কনভার্সনটা অ্যাকচুয়ালি কিছু না, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমার চোখে দেখেই করতে পারবা। ডিএফএ টু আরই, হ্যাঁ আমরা এনএফএ থেকে আরই থেকে এনএফএ, এনএফএ টু ডিএফএ করে ফেলেছি, তাই না? সো লাস্টেরটা হচ্ছে ডিএফএ টু আরই, মানে ডিএফএ তৈরি করা আছে। ফর এক্সাম্পল এটা একটা ডিএফএ, দেখো আমরা এটা মুখে করতে পারি। প্যারালাল এজ গুলোকে কি করব, অল্টারনেশন। মনে করো এই যে প্যারালাল এজ আছে, সো এ 1 থেকে 2 তে যেতে পারি এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে। সো এ অর বি অর সি ভাবে লিখতে পারি। আবার এটাকে মার্জ করে কি করতে পারি, 7 থেকে 6 এ যেতে পারি বি দিয়ে, সি দিয়ে। সো প্যারালাল এজ গুলোকে কি করলাম, অল্টারনেশনে কনভার্ট করলাম। আর যদি সিরিয়াল এজ থাকে, সিরিয়াল এজ গুলো কি হয়ে যাবে, কনক্যাটেনেশন। যেমন ডি দিয়ে এ বি সি অর ছিল এবং ডি, তাহলে পুরোটাকে আমি কি করতে পারি, ডি এ অর বি অর সি ডি, মানে জাস্ট কনক্যাট করলাম, আর কিচ্ছু না, একটা এজ দিয়ে দিলাম। সোজা কথা আমি আসলে কি করছি, ডিএফএ টাকে এইচ স্টেট কমাচ্ছি, স্টেট কমাতে কমাতে আমি একটা রেগুলার এক্সপ্রেশন পেয়ে যাব। আবার এইখানে কি করছি দেখো, বি বি অর সি দেন ডি, খেয়াল করো। সেটাকে কি করতে পারি, সিরিয়াল এইচ, সেটাকে কনক্যাটেনেশন। অ্যাকচুয়ালি রুলসও জানা লাগবে না, তুমি তোমার লজিক দিয়েই করতে পারবে। সো এটাকে তুমি একটা এইচ দিয়ে দাও, দেন তোমার যে সিম্বল গুলো ছিল সেটাকে তুমি মার্চ করে ফেলো, কনক্যাট করে ফেলো। সেই ক্ষেত্রে কি করছি, কনক্যাট করছি। আর এই ক্ষেত্রে প্যারালাল থাকলে কি করছি, অল্টারনেশন, মানে অর অপারেশন, অর সাইন। খুব তুমি লজিক খাটাও তাহলেই বুঝতে পারবা যে 1 থেকে 2 তে আমি এ দিয়ে যেতে পারি, বি দিয়ে যেতে পারি, সি দিয়ে যেতে পারি। খুব সিম্পল, খুব সিম্পল। এটা আসলে এই জন্য পড়িয়ে ফেললাম, কারণ এটার জন্য আবার একটা ক্লাস নষ্ট করার দরকার নেই। সো এই স্টেটে চলে আসলাম। তারপরে আর কি করা যায়, এখান থেকে দেখো 3 থেকে 4 এ যাব এ দিয়ে, 4 থেকে আবার এভাবে আসবো। সো এটাকে আরেকটু অপটিমাইজ করা যায়, খেয়াল করো। 3 থেকে এখানে যাচ্ছি, আবার 4 থেকে আবার 3 তে যাচ্ছি। তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, 3 4 কে যদি মার্জ করা হয়, यस 3 4 কে যদি মার্জ করা হয়, খেয়াল করো 3 থেকে 4 এতে যাচ্ছি, 4 থেকে 5, মানে তুমি একবারে লিখতে পারো। সোজা কথা এখান থেকে আইসেই তুমি একবারে লিখতে পারো যে একটা 0 থাকবে, 5 থাকবে, কি হবে ডি এ আর বি সি, এটা থাকবে। তারপরে এ, এই যে লুপটা আছে, এই লুপটার উপরে কি দিয়ে দিব, স্টার অপারেশন। यस স্টার অপারেশন, দেন ডিটাকে বসিয়ে দিবে। মানে এই দুইটা আর তোমার লাগবেই না, সেলফ লুপকে এলিমিনেট করে তুমি একবারই এটা লিখে ফেলতে পারবা। সো ফাইন, তুমি কিন্তু রেগুলার এক্সপ্রেশন পেয়ে গিয়েছো। দিস ইজ মাই রেগুলার এক্সপ্রেশন, ক্লিয়ার? সো আরই এনএফএ ডিএফএ যে রিলেশনটা, সেই কথাটা এখানে বারবার পয়েন্ট আউট করেছি, তিনটার এক্সপ্রেসিভ পাওয়ার। সো এটা সামারাইজ করা হয়েছে রিলেশনশিপটা। আরো অনেক এক্সাম্পল তোমাদের টেক্সট বইয়ে অ্যাভেলেবল, একটু দেখবা। ঠিক আছে, থ্যাংক ইউ। কঠিন কিছু না, এই কোশ্চেন গুলো আসলে বলবো অ্যান্সার না করাটাই ভুল হবে। অবশ্যই আসলে এটা খুব সহজ এবং ম্যাথমেটিক্যাল, তুমি ড্র করতে পারলে ইউ গেট ফুল মার্কস। ওকে, ঠিক আছে তাহলে, ওকে ম্যাম, থ্যাংক ইউ।